কটা বাজছে আমি এখন দেখাচ্ছি জাস্ট ওয়েট, দেখা যাচ্ছে 1:30। কেন হবে না আমাদের দ্বারা? আমাদের দ্বারাই হবে। কুল বয় লাভ ক্রাইম টাইপস, ক্রাইম থ্রিলার যেগুলো হয় সেগুলো দেখতে কুল বয় ভালোবাসে। এইটা যদি মনে রাখো, কুল বয় লাভ ক্রাইম টাইপস। 65 ইয়ার এজের পর কোন ভ্যাকসিনটা এখানে দেওয়া যাবে না, বাট তার কিন্তু নর্থ সিটি চাই, এবং যেহেতু যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে তাহলে তার এম কল্যাণেই চাই। ইন্দ্রধনু স্কিম এখানেই তো গুগলিটা। সব থেকে বেসমেন্টে গিয়ে থাকবে ওপিভি থাকবে, তারপরে এমা, তারপরে বিসিজি, তারপরে রোটা জেই, তারপরে টিডি, তারপরে ডিপিটি, আইপিভি, পেন্টা, পিসিবি, হেভবি, আর উপরে ডাইলুয়েন। ডাইলুয়েন কখন রাখবো আমি? এই দুটোকে আমরা ইউজ করতে পারবো, এই দুটো যখন হয়ে যাবে তখন আমি আর ইউজ করতে পারবো না। কেন বাধা দিল? কি হতে পারে? আমি যদি অ্যালকোহল সোয়াব দিয়ে জায়গাটাকে আগে ক্লিন করি ভ্যাকসিনেশন দেওয়ার আগে, তাহলে কি হবে? হ্যালো এভরিওয়ান and welcome to CDA Next Prep and also welcome to Community Health Nursing by স্বাগতা মণ্ডল। সো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের একটা নতুন কোর্স, যেটা সমস্ত কম্পিটিটিভ এক্সামকে নিয়ে, এবং সামনেই রয়েছে আমাদের আরআরবি পরীক্ষা মার্চে 11, 12, 13 এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা দিন পড়বে নার্সিংয়ের এক্সাম। তো আরআরবির জন্য তো তোমাদেরকে প্রিপারেশন সেরকম ভাবে দেওয়া পসিবল হলো না, অ্যান্ড সামনে রয়েছে অবশ্যই নরসেট। তো এই দুটো এক্সাম একদমই সামনে পড়ে গেছে। এবার এই ইয়ারে হয়তো এই দুটো এক্সামের জন্য প্রপার প্রিপারেশন তোমাদেরকে দেওয়া আমাদের তরফ থেকে পসিবল হচ্ছে না, কিন্তু এর পরে যে এক্সামগুলো রয়েছে তার জন্য আমরা ট্রাই করব তোমাদেরকে পুরোপুরি একদম প্রিপেয়ার করে দেওয়ার জন্য। তো আরআরবির পরীক্ষা যেহেতু সামনে রয়েছে অ্যান্ড প্রপার প্রিপারেশন আমরা তোমাদেরকে দিতে পারছি না, তাই আজকে কমিউনিটি হেলথ নার্সিং এর উপরে ছোট্ট একটা সেশন নিয়ে এসেছি, যাতে করে যতদিনে আরআরবির মানে বাকি রয়েছে আরআরবি হতে বা নরসেট হতে, নরসেট 10 হতে, তার মাঝে যেন একটু কভার আপ করতে পারি সেই চেষ্টা করব। তো আমি যেহেতু তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এবং মাইক্রোবায়োলজি পড়াবো, তো আজকে আমি জাস্ট কমিউনিটি হেলথ নার্সিং এর একটা খুবই ইম্পর্টেন্ট বাট ছোট টপিক ডিসকাস করব তোমাদের সাথে, সেটা হচ্ছে কোল্ড চেন অ্যান্ড ইমিউনাইজেশন। ওকে, তো লেটস স্টার্ট করব আমরা আজকের এই কোটটা দিয়ে, একটা বিউটিফুল ফ্যান্টাস্টিক কোট দিয়ে। সেটা কি? ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস বি ইউর নয়েজ। এই যে আমরা এত খেটে যাচ্ছি, এত পরিশ্রম করছি, আমরা বছরের পর বছর অনেকে ড্রপ দিচ্ছি, কি কোথাও জয়েন করছি না, পড়াশোনা করছি। ইভেন এমনও অনেকে রয়েছে যারা কোথাও একটা সেটেল, তারা একটা আইদার স্টেট গভর্নমেন্টের আন্ডারে জব করছে, বা সেন্ট্রালেরই হয়তো অন্য কোনো মানে কারোর এম ধরো নরসেট, বাট সে পেয়েছে আরআরবি বা ইএসআইসি, বাট তার কিন্তু নরসেটই চাই, এবং যেহেতু যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে তাহলে তার এমস কল্যাণেই চাই, তাই জন্যও কিন্তু সে খেটে যাচ্ছে, সে সাইমালটেনিয়াসলি জবও করছে, তার সাথে খেটেও যাচ্ছে। তো তার এই যে মানে একটা কি বলবো, একটা সাইলেন্ট ওয়ার, একটা সাইলেন্ট যুদ্ধ যেটা চলছে তার সাথে, সেইটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। বাট সে যখন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু সেই তার সাকসেসটা একদম একটা নয়েজি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, সেই দিনটার জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। কেন হবে না আমাদের দ্বারা? আমাদের দ্বারাই হবে। কেন হবে না আমাদের দ্বারা? আমাদের মতনই তো আর 5টা ছেলে মেয়ে পাচ্ছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকেও পারতে হবে। আজকে পারবো না, ঠিক আছে, আজকে আমার পরিবেশ মানে অনুকূল নয় আমার জন্য, কিন্তু একটা দিন আমি নির্ঘাত পারবো, আজ না হলে কাল, কাল না হলে পরশু, বাট আমি তো পারবোই পারবো। আমার যেটা লক্ষ্য সেটাকে আমি ছিনিয়ে ঠিক নিয়ে আসবো, এটাই আমাদের এম হতে হবে। ঠিক আছে, এই এম নিয়ে আমরা এই ক্লাসটাকে শুরু করতে চলেছি, এবং চলো শুরু করি আজকের ক্লাস। তো ফার্স্টলি কোশ্চেন আছে আমাদের ইমিউনাইজেশন শিডিউল থেকে, interval between 2 doses of DPT, OPV and hepatitis B should not be less than, এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। মানে বলতে চাইছে পাতি কথায়, ডিপিটি যে কোনো দুটো ডিপিটি বা দুটো ওপিভি ডোজের মধ্যে কত উইকসের মিনিমাম গ্যাপ থাকতে হবে। কত উইকসের থাকতে হবে? সিম্পল ব্যাপার, এটা আমাদের অনেকেরই জানা, সবার জানা, অনেকেরই না। মিনিমাম 4 উইকসের গ্যাপ আমাদের থাকতে হবে। ঠিক আছে, যে কোনো দুটো ভ্যাকসিন, মানে সেম ভ্যাকসিন বাট দুটো ডোজের মধ্যে মিনিমাম 4 উইকসের গ্যাপ কিন্তু থাকতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ইন্টারভাল বিটুইন, ওকে এইটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে,
ওকে, এখান থেকে কোশ্চেনটা, হুইচ ভ্যাকসিন নট অ্যাডমিনিস্টার্ড টু চাইল্ড উইথ হিস্ট্রি অফ অ্যানাফাইলেকটিক রিয়াকশন টু নিওমাইসিন? বলো, এটা কেউ জানো? জানো এটা? এটা হচ্ছে এমএমআর। এমএমআর মিজলস, মাম্পস, রুবেলার যে ভ্যাকসিন দেওয়া হয় কারোর যদি অ্যানাফাইলেকটিক রিয়াকশন থেকে থাকে নিওমাইসিন ড্রাগটার এগেনস্টে, তাকে আমরা এমএমআর দেব না। কারণ কি, এমএমআর এর মধ্যে আমার নিওমাইসিন স্টেবিলাইজার হিসাবে দেওয়া থাকে, ঠিক আছে? তাই জন্য আমি দেব না তাকে এমএমআর ভ্যাকসিন। ফলস অ্যাবাউট ভ্যাকসিন, কোনটা এখানের মধ্যে মিথ্যা তথ্য? ফার্স্ট দেখা যাক কি আছে। থায়োমার্সেল ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ইন ডিপিটি ভ্যাকসিন। তারপরে কি, ক্যানামাইসিন ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ইন মিজলস ভ্যাকসিন। নিওমাইসিন ইজ ইউজড অ্যাজ প্রিজারভেশন ইন বিসিজি ভ্যাকসিন, অ্যান্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইউজড টু স্টেবিলাইজ ওপিভি। এখানের মধ্যে ফলস কোনটা রয়েছে? আমরা ঠিক আগের কোশ্চেনটাতে কি পড়লাম, নিওমাইসিন স্টেবিলাইজার হিসেবে বা প্রিজারভেটিভ হিসেবে কোন ভ্যাকসিনে থাকে? এমএমআর এ থাকে। তাহলে এখানে কি থার্ড অপশনটা দেওয়া রয়েছে তোমার, নিওমাইসিন ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ইন বিসিজি ভ্যাকসিন। না, এটা ভুল। আমার বিসিজি তে থাকে না, আমার এমএমআর এ থাকে, ঠিক আছে? তাহলে এইটা ভুল, বাকি তিনটা কিন্তু ঠিক। আমার ডিপিটি তে থায়োমার্সাল প্রিজারভেটিভ হিসেবে থাকে, ক্যানামাইসিন কোথায় থাকে? মিজলস ভ্যাকসিনে থাকে, এমএমআর এ নয় কিন্তু, মিজলস ভ্যাকসিনে থাকে, and magnesium chloride used to stabilize OPV. Okay, চলো নেক্সট। vaccines which prevent the effects of future infections are, এখানে চারটে ধরনের ভ্যাকসিনের কথা বলা আছে। থেরাপিউটিক ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, প্রোফাইল্যাকটিক ভ্যাকসিন অ্যান্ড টক্সয়েড। কোন ভ্যাকসিনটা আমার এফেক্টিভ হবে ফিউচারে যেন আমার কোনো রোগ না হয় তার জন্য? প্রোফাইল্যাক্সিস মানে কি? প্রোফাইল্যাক্সিস আমরা কখন ইউজ করি? আর থেরাপিউটিক মানে কি? থেরাপিউটিক মানে আমরা কখন ইউজ করি? প্রোফাইল্যাক্সিস মানে হচ্ছে যে আমার কোনো কিছুকে বাধা দেওয়ার জন্য যেটা আমরা ইউজ করি সেটাকে আমরা প্রোফাইল্যাকটিক ভ্যাকসিন বলছি। অ্যান্ড হোয়াট ইজ থেরাপিউটিক ভ্যাকসিন? কোনো কিছু আমার ডিজিজ হয়েছে সেটাকে এবার প্রিভেনশনের জন্য তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিন। যেমন ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, তো সেটা আমি থেরাপিউটিক হিসেবে দেখতে পারি, ঠিক আছে? চলো নেক্সট, আর টক্সয়েড কিল ভ্যাকসিন, এটা তো আমার টাইপ অফ ভ্যাকসিন। ওকে, all vaccines at primary health center level are stored in ice line refrigerator, deep freezer, walk-in cold room নাকি cold box? আমার পিএইচসি তে বা বিপিএইচসি তে কোথায় আমি ভ্যাকসিন স্টোর করে রাখি? বলো, এটা কেউ জানো কোথায় আমরা স্টোর করে রাখি? আচ্ছা আচ্ছা, ফার্স্ট আমরা এই যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ফার্স্টে কোল্ড বক্স থেকে শুরু করি। হোয়াট ইজ কোল্ড বক্স? কোল্ড বক্স হচ্ছে একটা ছোট্ট বক্স যেটা কি করে, আমার ভ্যাকসিন ক্যারি করতে হেল্প করে। কোথায়, কোথা থেকে কোথায়? আমার কোল্ড চেন রুম থেকে আমার যে জায়গায় ভ্যাকসিনেশন হচ্ছে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার হেল্প করে। এবং এই কোল্ড বক্সটাতে মিনিমাম 14 থেকে 16টা ভ্যাকসিন আমি ঢোকাতে পারবো, তার থেকে বেশি ভ্যাকসিন ঢোকাতে পারবো না। এবং এই কোল্ড বক্সটার ভিতরে আমার 4টে আইস প্যাক কন্ডিশনড আইস প্যাক আমার ঢোকানো থাকবে। কি রকম আইস প্যাক থাকবে? কন্ডিশনড। হোয়াট ইজ কন্ডিশনড? আর এই প্রসেসটার নাম হচ্ছে কন্ডিশনিং। ওকে, আইস প্যাক আমার কোথায় থাকে আগে সেটা আমাকে জানতে হবে, তারপরে কন্ডিশনিং পড়বো আমরা। এরপর আসছি ওয়াক ইন কোল্ড রুম। ওয়াক ইন কোল্ড রুমটা হচ্ছে একটা বিশাল রকমের রুম টাইপের, যেটা কিন্তু নড়ানো চড়ানো যায়, যার টেম্পারেচার কত থাকে? +2 ডিগ্রি সেন্টিগ্রেড টু +8 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা থাকে এই ওয়াক ইন কোল্ড রুমের টেম্পারেচার। এই টেম্পারেচারের মধ্যে কি হয়, এটা মেনলি ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে থাকে। এর মধ্যে সমস্ত ধরনের ভ্যাকসিন স্টোর করে রাখা হয়। কতদিন পর্যন্ত স্টোর করে রাখা হবে? ওই ভ্যাকসিনটা যতদিন না আমি আমার সাবঅর্ডিনেট লেভেলে ডিস্ট্রিবিউট করছি, ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ব্লকে ব্লকে যায়, কোল্ড চেন পয়েন্টে যায়, তো ততদিন না আমরা ওই কোল্ড চেন পয়েন্টগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তার আগে পর্যন্ত এই ওয়ার্কিং কোল্ড রুমে আমার সমস্ত ধরনের ভ্যাকসিন স্টোর করা থাকে, ঠিক আছে? নেক্সট কি? ডিপ ফ্রিজার। হোয়াট ইজ ডিপ ফ্রিজার? ডিপ ফ্রিজার হচ্ছে যে
আমার একটা বড়সড় ধরনের একটা বক্স টাইপের ইলেকট্রিক্যাল মেশিনও বলা যেতে পারে, যেটার মধ্যে কি হয়, যেটার মধ্যে আমরা আইস প্যাক জমাই। ওকে, আইস প্যাক গুলোকে আমরা পুরো আইসড হতে দিই। আইস প্যাকটা তো একটা বক্সের মতো, তার ভিতরে জল থাকে এবং সেটাকে জমাতে দিই আমরা এই ডিপ ফ্রিজারের মধ্যে। ডিপ ফ্রিজারের টেম্পারেচার কত থাকে আমার? -15 ডিগ্রি সেন্টিগ্রেড টু -25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা থাকে আমার ডিপ ফ্রিজারের টেম্পারেচার। এবার এখানে আসি, আইস প্যাক তাহলে আমরা কোথায় জমাচ্ছি? ডিপ ফ্রিজারের মধ্যে জমাচ্ছি, তাই তো? এবার হোয়াট ইজ কন্ডিশনিং? আমার ডিপ ফ্রিজারের মধ্যে আইস প্যাক থাকছে, আমার আজকে ভ্যাকসিনেশন ক্যাম্প রয়েছে, আমি কিসের মাধ্যমে ভ্যাকসিনেশন সেন্টারে, মানে যেখানে ভ্যাকসিনেশন হচ্ছে সেখানে ভ্যাকসিনগুলোকে পৌঁছাবো? কোল্ড বক্সের মাধ্যমে। কোল্ড বক্সের মধ্যে আমাকে আইস প্যাক ঢুকিয়ে দিতে হবে। এবার আইস প্যাকের টেম্পারেচার কত থাকছে? -15 ডিগ্রি সেন্টিগ্রেড টু -25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? তার কারণ হচ্ছে আমার ডিপ ফ্রিজারের টেম্পারেচার তো অত, তাহলে আমার যে আইস প্যাক গুলো থাকছে পুরো সেগুলো আইসড কন্ডিশনে থাকছে। বাট সেখানে যদি আমি ভ্যাকসিন রাখি তাহলে কি হবে? অনেক আমার কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন রয়েছে যেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা পড়বো এক্ষুনি যে ভ্যাকসিনের সিরিজটা কোনগুলো হিট সেন্সিটিভ, কোনগুলো কোল্ড সেন্সিটিভ। তো তার আগে জেনে রাখো যে আমার অনেক কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন রয়েছে যেগুলো কিন্তু বেশি কোল্ড, মানে একদম কম টেম্পারেচারে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, যেমন টি সিরিজের ভ্যাকসিন গুলো। তো সেই জন্য কিন্তু আমাকে ভ্যাকসিন মানে আইস প্যাকটাকে কন্ডিশনিং করে নিতে হয়। কি করতে হয়? আমি আইস প্যাকটাকে বের করলাম ডিপ ফ্রিজার থেকে, একটা সমতল জায়গা, স্পেশালি টেবিলে, একটা বড় টেবিলে আমি একটা বড় গজের থান পাতলাম, ঠিক আছে, তার উপরে ওই আইস প্যাক গুলোকে রাখলাম। কতক্ষণ রাখবো? আইস প্যাক গুলোকে রেখে দেবো রুম টেম্পারেচারে। কতক্ষণ রাখবো? যতক্ষণ না ওই আইস প্যাক গুলোর উপরে ঘাম জমছে। ঘাম জমা মানে কি? ঘাম জমা মানে হচ্ছে যে জলটা যখন ভিতরে, জলটা যখন বরফ থেকে আস্তে আস্তে আবার ফোটা 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 জলের বিন্দুতে পরিণত হচ্ছে, এবং আমি আইস প্যাকটাকে এরম ভাবে নাড়লে ভিতরে কারকার কারকার করে একটা সাউন্ড শুনতে পাবো। ঠিক আছে, বরফ জল মিশ্রিত একটা সাউন্ড শুনতে পাবো, তার মানে আমি বুঝবো যে ওটা কন্ডিশনিং হয়েছে। তারপরে সেটাকে আমি কেরিয়ারের মধ্যে ঢোকাবো, মানে কোল্ড বক্সের মধ্যে ঢোকাবো, এবং তার ভিতরে আমি ভ্যাকসিন রাখবো। তার আগে কিন্তু রাখবো না। তো এই প্রসেসটার নাম হচ্ছে কন্ডিশনিং করা। ঠিক আছে, এবার আসি আইস লাইন রেফ্রিজারেটর। হোয়াট ইজ আইস লাইন রেফ্রিজারেটর? আইস লাইন রেফ্রিজারেটর মানে হচ্ছে ওয়ান টাইপ অফ রেফ্রিজারেটর, যেটা কি কোথায় থাকে? আমার কোল্ড চেন পয়েন্টে থাকে। কোথায় থাকে? পিএইচসি তে কিংবা বিপিএইচসি তে বা রুরাল হসপিটালে আমার কিন্তু কোল্ড চেন পয়েন্টে আমার এই আইস লাইন রেফ্রিজারেটর থাকে ডিপ ফ্রিজারের সাথে। এবং এই আইস লাইন রেফ্রিজারেটরে কি হয়? আমরা ভ্যাকসিন স্টোর করে রাখতে পারি। এই আইস লাইন রেফ্রিজারেটরের টেম্পারেচার তাহলে কত হয় দেখে নেওয়া যাক। এটাও কিন্তু ওয়াক ইন কোল্ড রুমের মতনই টেম্পারেচার থাকে, +2 ডিগ্রি সেন্টিগ্রেড টু +8 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমার আইস লাইন রেফ্রিজারেটরের টেম্পারেচার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম, অল ভ্যাকসিনস এট প্রাইমারি হেলথ সেন্টার লেভেল আর স্টোরড ইন আইস লাইন রেফ্রিজারেটর। তো এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে আইস লাইন রেফ্রিজারেটর। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ মোস্ট, এখানেও আমার টাইপিং মিস্টেক, অ্যাপ্রোপ্রিয়েট which of the following statement is most appropriate for mother to convince immunization of her child? আচ্ছা, এটা বাংলায় পাতি কথায় মানে কি? এই চারটে যে স্টেটমেন্ট দেয়া রয়েছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা মাকে কাউন্সেলিং করানোর জন্য, যে তাকে কেন, তার বাচ্চাকে আমরা ভ্যাকসিনেশন দেব, বা তিনি কেন রাজি হবেন বাচ্চার ভ্যাকসিনেশনের জন্য? কি পড়ে নেওয়া যাক স্টেটমেন্ট গুলো। ফার্স্ট হচ্ছে ইমিউনাইজেশন ইজ ওকে ফর ইউর বেবি, ভ্যাকসিনস আর এক্সপেন্সিভ অ্যান্ড ইউ আর গেটিং ইট ফ্রি, vaccines will prevent the occurrence of that disease in future for which it is meant, and last, government will take care of all post immunization complications. এই চারটের মধ্যে কোনটা ঠিক হবে? আচ্ছা, তোমরা নিজেরা আগে বলো, ভাবো একটু, তারপর আমি অ্যান্সার দিচ্ছি। চারটের মধ্যে কোনটা বললে মাদার রাজি হবে?
যারা গ্রামের সাইডে ডিউটি করো, শুধুমাত্র গ্রাম না শহরের দিকেও দেখা যায় খুব এটা, স্পেশালি যারা সিএইচও পোস্টে রয়েছে বা কোনোভাবে পাবলিক হেলথের সাথে রিলেটেড, তারা কি কখনো এরকম সিচুয়েশন ফেস করেছো যে একজন মাদার কিছুতেই তার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হবে না, কিছুতেই না, তুমি তোমার যতটা কাউন্সিলিং পাওয়ার রয়েছে সব উজাড় করে দাও, তাও ও কিছুতেই ওর বাচ্চার গায়ে হাত দিতে দেবে না? কখনো এরকম ফেস করেছো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো কোনো মাকে যে ইমিউনাইজেশন ইজ ওকে ফর ইউর বেবি, আপনার বেবির জন্য ভ্যাকসিনেশনটা একদম ওকে, সে রাজি হবে? আমি তো আমার বাচ্চাকে জীবনও দিতে দিতাম না এরকম করে কেউ যদি আমাকে কাউন্সিল করতো। ঠিক আছে, সো এটা বাদ। ভ্যাকসিনস আর এক্সপেন্সিভ অ্যান্ড ইউ আর গেটিং ইট ফ্রি, এটা কিন্তু একটা পয়েন্ট হতে পারে। ওকে, যে আপনি এটা বিনামূল্যে পাচ্ছেন কিন্তু, বাট আপনি যখনই বাইরে দিতে যাবেন তখন কিন্তু অনেক দাম লাগবে। হ্যাঁ, এটা একটা ভালো কাউন্সিলিং এর পয়েন্ট হতে পারে, তাহলে এটা আমার অপশনে থাকলো। ঠিক আছে, আচ্ছা নেক্সটটা পড়ে নিই। ভ্যাকসিনস উইল প্রিভেন্ট দ্য অকারেন্স অফ দ্যাট ডিজিজ ইন ফিউচার ফর হুইচ ইট ইজ মেন্ট। ধরো বাচ্চাকে মিজলস দিতে কিছুতেই চাইছে না তার মা, তুমি তখন কাউন্সিলিং এ তাকে বলছো যে এটা দিলে কি হবে, মানে এমআর ভ্যাকসিন দিলে কি হবে, আপনার বাচ্চার কিন্তু মিজলস রুবেলা এই ভ্যাকসিন গুলো কিন্তু এই ডিজিজ গুলো কিন্তু হবে না, মানে না হওয়ার চান্স আছে ইন ফিউচার, আপনার বাচ্চার ভালোর জন্যই আমি দিচ্ছি। তাহলে এটা একটা ভালো পয়েন্ট হতে পারে কি পারে না, যে মাকে এটা বলেও কনভিন্স করানো যেতে পারে, তাহলে এটাও আমার অপশনে থাকলো। লাস্ট পয়েন্টে কি আছে, গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ অল পোস্ট ইমিউনেশন কমপ্লিকেশনস। এটা যদি তুমি বলে থাকো তাহলে তোমার একটা মারও ঘুয়ে পড়বে না, একটা মারও ঘুয়ে পড়বে না। বাচ্চা তারপরের দিনই জ্বর আসবে, ব্যাস সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসী লাঠি ঝাঁটা ইট পাটকেল যা আছে সব নিয়ে তোমার কাছে দৌড়ে আসবে, মার ওকে মার ওকেই মার, ওই এসব বলেছে যে সব কিছুর দায়িত্ব নেবে গভর্নমেন্ট। ঠিক আছে, তো এইটা একদম বাজে পয়েন্ট, এইটা কাউন্সিলিং এর একদম বাজে পয়েন্ট। এটা যদি তুমি বলে থাকো, বাচ্চার তো ভ্যাকসিন নিলে এমনিতেই জ্বর আসবে, কারণ আমি একটা বাইরে থেকে অ্যান্টিজেন পুশ করছি ভিতরে, ঠিক আছে, তো তখন কিন্তু তোমাকে কেউ ছেড়ে কথা বলবে না। সো এই পয়েন্টটা একদমই বলা যাবে না। তো মাঝে বি আর সি এর মধ্যে আমার কনফিউশন। এবার দেখো এখানে তোমাকে একটা স্ট্র্যাটেজি বলি, যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, দেখবে তোমার চারটে অপশনের মধ্যে চারটে কিন্তু একদম ঠিক হবে না, দুটো অপশনের মধ্যে তোমার কনফিউশন, তোমার মনে হবে দুটোই তো কারেক্ট, আমি কোনটা অ্যান্সার করে আসবো। ঠিক আছে, এখানে কিন্তু টেস্ট টেকিং স্ট্র্যাটেজি একটা হয় কি, তোমাকে চুজ করতে হবে কোনটা বেস্ট অপশন, দুটোই হয়তো ঠিক কিন্তু তোমাকে চুজ করতে হবে কোনটা বেস্ট অপশন, সেইটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এখানে কি যেমন দেওয়া রয়েছে, ভ্যাকসিনস আর এক্সপেন্সিভ, এটা ওয়েল অ্যান্ড গুড, ভালো কাউন্সিলিং এর পয়েন্ট, অ্যান্ড আপনার বাচ্চার ভালোর জন্য দেওয়া হচ্ছে, এই রোগটা আপনার বাচ্চার কিন্তু ভবিষ্যতে হবে না। একটা মায়ের জন্য সব থেকে ইমোশনাল কথাবার্তা হচ্ছে এইটা, যে আপনার বাচ্চার ভালো হবে, আপনার বাচ্চার কখনো মিলমিলে হবে না। এই যে তুমি এই লাইনটা যখনই বলবে, সে ভাববে যাক আমার বাচ্চাটার ভালো হবে, তাহলে কিন্তু সে নিতে রাজি হবে। তুমি যদি বলো টাকার ব্যাপারটা বলো, তাতেও বলবে যে না, ভ্যাকসিন নিলে যদি কোনো রোগ হয় আমার বাচ্চার, ভ্যাকসিন নিলে যদি জ্বর আসে, হ্যান আসে ত্যান আসে, সেই সমস্ত কিন্তু তখন সে অতটা রাজি হতে চাইবে না। তাহলে আমার মেন উত্তরটা কি হবে, তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে তাহলে ভ্যাকসিনস উইল প্রিভেন্ট দ্য অকারেন্স অফ দ্যাট ডিজিজ ইন ফিউচার ফর হুইচ ইট ইজ মেন্ট। এটা যার জন্য বানানো হয়েছে সেই রোগটাকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, সো আমার এইটা হয়ে যাবে অ্যান্সার, সি হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক কি আছে। বিসিজি ভ্যাকসিন ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং, এটা ওয়ান লাইনার কোয়েশ্চেন, যে জানে সেই অ্যান্সার করতে পারবে, যে না জানে সে করতে পারবে না। ডিস্টিলড ওয়াটার অর স্টেরাইল ওয়াটার, ওকে, ডিস্টিলড ওয়াটার অর স্টেরাইল ওয়াটার, যারা কমিউনিটি লেভেলে, কমিউনিটি কেন লেভেলে কাজ করতে হবে, যারা লেবার রুমে কাজ করো বা অ্যান্টিনাটাল ওয়ার্ডে কাজ করো বা বিপিসি আর এই যেখানে কাজ করো না, বিসিজি তো বার্থ ডোজের ভ্যাকসিন, তোমরা প্রত্যেকেই হয়তো অনেকে বিসিজি দিয়ে থেকেছো, তো বিসিজিটা হাতে নিয়ে একদিন দেখবে যে বিসিজি ডাইলুয়েন্টে কি থাকে, এনএস থাকে নাকি ডিস্টিল ওয়াটার থাকে। ঠিক আছে, এটার মধ্যে ডিস্টিল ওয়াটার থাকে, মানে স্টেরাইল ওয়াটার। নেক্সট কি, আনইউজড বিসিজি ভ্যাকসিনস শুড বি ডিসকার্ডেড আফটার, আনইউজড বিসিজি ভ্যাকসিন শুড বি ডিসকার্ডেড আফটার কতক্ষণ, মানে একটা বিসিজি ভ্যাকসিন তুমি ডাইলুট করলে এবং তারপরে কতক্ষণের মধ্যে তোমাকে ওটা ইউজ করতে হবে, তারপরে তুমি ইউজ করতে পারবে না। এটাও ওয়ান লাইনার কোয়েশ্চেন, যে জানে সেই অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে 4 আওয়ার। অন্যান্য ভ্যাকসিনের মতো ওপেন ভাইল পলিসি বিসিজিতে নেই। কোন কোন ভ্যাকসিনে ওপেন ভাইল পলিসি নেই সেটা আমরা দেখে নিই আগে। নো ওপেন ভাইল পলিসি, ওকে, বিসিজি, এমআর,
আর এখন রোটা। এইগুলোর মধ্যে কোনো ওপেন ভাইরাল পলিসি নেই। এইগুলো আমি রোটা তো ডাইলুট করাই থাকে, মানে রোটা লিকুইড ফর্মই আসে এখন। বিসিজি এমআর ডাইলুট করার পর 4 ঘন্টা, রোটাও তাই ওপেনিং এর পর 4 ঘন্টার মধ্যে আমাকে এগুলো ইউজ করে নিতে হবে। আগে কিন্তু এর সাথে মানে বিফোর 2025 যেইও আমাদের ওপেন ভাইরাল পলিসির মধ্যে ছিল না, ঠিক আছে? কেন? কারণ তখন যেই লাইভ ভ্যাকসিন ইউজ করা হতো, বাট আফটার 2025 জানুয়ারি আমাদের যেই কিল্ড ভ্যাকসিন ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউলের মধ্যে চলে এসেছে। যেই কিল্ড ভ্যাকসিন, এটা কিন্তু আমার ওপেন ভাইরাল পলিসির মধ্যে এখন চলে এসেছে, ঠিক আছে? তো এখানে যদি তোমার কোনো জায়গায় যদি দেখো যে যেই ভ্যাকসিনও তোমার ওপেন ভাইরাল পলিসির আন্ডারে দেওয়া রয়েছে, সেখানে ওখানে তোমাকে দেখে নিতে হবে যে লাইভ আছে না কিল আছে। যদি লাইভ থাকে সেটা কিন্তু ওপেন ভাইরাল পলিসির মধ্যে নেই, বাট যদি কিল ভ্যাকসিন থাকে তাহলে সেটা তোমার ওপেন ভাইরাল পলিসির মধ্যে রয়েছে। ওকে, চলো নেক্সট। আর বাকি ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউলের মধ্যে বাকি যে সমস্ত ভ্যাকসিনস গুলো রয়েছে সেগুলো সবই কিন্তু আমার ওপেন ভাইরাল পলিসির মধ্যে রয়েছে। যেমন কি ওপিভি, আমরা 28 দিন 1 মাস নয় কিন্তু, ভুলেও কেউ 1 মাস বলবে না, 28 দিন, যেদিন ওপেন করব সেই দিনটাকে 1 ডে ধরে আমি করব কাউন্ট। 28 দিন প্রপার 28 দিন পর্যন্ত আমি ইউজ করতে পারবো, তারপরে আর আমি ওই ভ্যাকসিনটাকে ইউজ করতে পারবো না। এন্ড বিফোর দ্যাট 28 দিনের আগে যদি ভিভিএম নষ্ট হয়ে যায়, ভিভিএমটা নিয়ে আমি পরে বলছি, ভিভিএম নষ্ট হয়ে যায় তাহলেও আমি ভ্যাকসিনটাকে ইউজ করব না। ওপিভি আমার ওপেন ভাইরাল পলিসির মধ্যে রয়েছে, যেই কিল্ড ভ্যাকসিন যেটা বললাম সেটা রয়েছে, টিডি রয়েছে, ডিপিটি রয়েছে, ওকে, পেন্টা রয়েছে, পিসিভি রয়েছে, সো এগুলো রয়েছে আমার এখন ওপেন ভাইরাল পলিসির মধ্যে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন আউট অফ দ্য ভ্যাকসিন গিভেন বিলো? যেটা আমি তখন বলছিলাম যে হিট সেন্সিটিভ কোনগুলো, কোল্ড সেন্সিটিভ কোনগুলো। আচ্ছা, এইটার আগে একটা ছক আমরা আগে দেখে নিই, ঠিক আছে? এটা যদি আমার আইএলআর হয়, আইস লাইন রেফ্রিজারেটর হয়, সব থেকে নিচে কে থাকবে? ওপিভি। তারপরে কে থাকবে? এমআর। তারপরে কে থাকবে? বিসিজি। তারপরে কে থাকবে? রোটা অ্যান্ড জেই। তারপরে কে থাকবে আমার? টিডি। তারপরে কে থাকবে? ডিপিটিআইপিভি। তারপর কে থাকবে? পেন্টা অ্যান্ড পিসিভি। অ্যান্ড উপরে কে থাকবে আমার সব থেকে? হেপ বি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, আচ্ছা, আর সব থেকে উপরে কে থাকবে? ডাইলুয়েন্ট। বিফোর 24 hours of RI. RI means routine immunization. ওকে, আচ্ছা দেখে নাও এটা আগে। আমার এটা যদি আইএলআর হয়ে থাকে তাহলে সব থেকে বেসমেন্টে কে থাকবে? ওপিভি থাকবে, তার উপরে এমআর, তারপরে বিসিজি, তারপরে রোটা জেই, তারপরে টিডি, তারপরে ডিপিটি আইপিভি, পেন্টা, পিসিভি, হেপবি, এন্ড উপরে ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্ট কখন রাখবো আমি? ধরো আমার কালকে আছে কালকে ধরো আমার আছে ভ্যাকসিনেশন ক্যাম্প রয়েছে বা রুটিন ইমিউনাইজেশন যেটাকে আমরা বলি, তো তার 24 আওয়ার্স আগে আমি ডাইলুয়েন্টটাকে আমার আইএলআর এর মধ্যে রাখবো। বাট তার আগে 24 আওয়ার্স আগে ডাইলুয়েন্ট কোথায় থাকবে? নর্মাল রুম টেম্পারেচারে আমার ডাইলুয়েন্ট থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সিকোয়েন্স। এবার আসি টেম্পারেচারের জায়গায়। এটার আমার টেম্পারেচার কত? -2 টু +8 ডিগ্রি সেন্টিগ্রেড। যত আমি নিচের দিকে যাব তত আমার টেম্পারেচার লেস হবে, টেম্পারেচার আমার লেস হবে, ঠিক আছে? মানে +2 এর দিকে যাবে, আর যত উপরের দিকে যাবে টেম্পারেচারটা একটু বেশি থাকবে। তাহলে আমার হিট সেন্সিটিভিটি যদি টেম্পারেচার হিসাবে একটু দেখি, হিট সেন্সিটিভ ভ্যাকসিন, হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলো আমার দেখে নিই একটু।
ওকে, হিট সেন্সিটিভ ভ্যাকসিন আমার কোনগুলো দেখে নি। দেখো এখান থেকে বুঝতে পারবে সব থেকে হিট সেন্সিটিভ ভ্যাকসিন তাহলে আমার কোনটা, হেপ বি, ঠিক আছে। তারপরে কি পিসিবি পেন্টা, দেন হচ্ছে পিসিভি অর পেন্টা, তারপরে কে ডিপিটি, আইপিভি, তারপরে কে টিডি। এতদূর অবধি আমরা দেখি। এটা আমি ভুল লিখলাম, ঠিক আছে, সরি একটু। এটা হিট সেন্সিটিভ না, এটা হবে আমার কোল্ড সেন্সিটিভ, এটা হবে আমার কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন, ঠিক আছে। এটা হবে আমার কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। কেন কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনের মধ্যে সব থেকে হচ্ছে হেভি আমার কোল্ড সেন্সিটিভ, হিট সেন্সিটিভ নয়, কিন্তু আমি ভুল বলছি। যেহেতু নিচের দিকে আমার ওপিভি সব থেকে কম টেম্পারেচারে থাকে, তাই এইটা আমার হচ্ছে হিট সেন্সিটিভ, গরম লাগলে এটা খারাপ হয়ে যাবে ওপিভি তাড়াতাড়ি। বাট ঠান্ডা মানে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন সব থেকে ঠান্ডাতে নষ্ট হয়ে যেতে পারে কোন ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন এন্ড টি সিরিজের ভ্যাকসিন গুলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার মোস্ট কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনের সিরিজ। এবার আসি আমার হিট সেন্সিটিভ ভ্যাকসিন। হিট সেন্সিটিভ ভ্যাকসিন যেগুলো গরমে আমার খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি, সেগুলো কি, ফার্স্ট আমার হিট সেন্সিটিভ ভ্যাকসিন নিচ থেকে আমি যদি ওপিভি, যেহেতু আমার নিচে থাকে ওপিভি হচ্ছে সব থেকে বেশি আমার হিট সেন্সিটিভ ভ্যাকসিন, যেটা আমার টেম্পারেচারে বেশি খারাপ হয়ে যায়। তারপরে কি আমার এমআর, দেন বিসিজি, দেন রোটা অ্যান্ড জেই, ঠিক আছে। তো হিট সেন্সিটিভ ভ্যাকসিন আমার মোস্ট হচ্ছে ওপিভি, তারপরে হচ্ছে এমআর, তারপরে বিসিজি, তারপরে রোটা অ্যান্ড জেই, ঠিক আছে। ওপিভি হচ্ছে আমার মোস্ট হিট সেন্সিটিভ। ক্লিয়ার হলো? ওকে, এবার আগের অ্যান্সারটাতে আসি। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন আউট অফ দ্য ভ্যাকসিন গিভেন বিলো? টিটি, পোলিও, মিজলস, ডিপিটি। তাহলে আমার কি হলো, এটা পোলিও, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে, হিট সেন্সিটিভ ভ্যাকসিন। নেক্সট যাই কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন? হোয়াট ইজ ব্যাসিলি ক্যালমেটিক গুয়েরিন? ব্যাসিলি ক্যালমেটিক গুয়েরিন বিসিজির ফুল ফর্ম, ঠিক আছে, অনেক সময় কোশ্চেন আসতে পারে বিসিজির ফুল ফর্ম কি। ওকে, এটা কি ধরনের ভ্যাকসিন? এটা হচ্ছে আমার লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন মানে কি? লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন এটা অ্যাকচুয়ালি ডাস্ট ফর্মে থাকে। আমার ভ্যাকসিনটা কিন্তু মানে যে এটা মাইকোব্যাকটেরিয়াম বোভিস ব্যাকটেরিয়া থাকে, লাইভ ফর্মে থাকে, ঠিক আছে। মাইকোব্যাকটেরিয়াম বোভিস, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, যেটা আমার লাইভ ফর্মে থাকে, ঠিক আছে। এটা কি ডিজিজ, কোন ডিজিজ প্রিভেন্ট করে? আমার টিবি, ঠিক আছে, টিবি, টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস আমার প্রিভেন্ট করে এই বিসিজি ভ্যাকসিন। এর ডোজ কি? এর ডোজ হচ্ছে আমার বার্থ ডোজ, এটা আমার, ঠিক আছে, as soon as possible, বাট এটা কতদিন অবধি দেওয়া যেতে পারে? টিল 1 year। এর ডোজ কি? টিল 1 month from birth, 0.05 ml and 1 month
টু 1 ইয়ার 0.1 ml। এটা রুট কি ইন্ট্রাডার্মাল, আর সাইড কি লেফট আপার আর্ম। ঠিক আছে, সবকটা দেখা যাচ্ছে? আচ্ছা, বিসিজি নিয়ে যতটুকু আমার জানা ছিল আমি সবকটা বলে দিলাম। চলো, এটা মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস ব্যাকটেরিয়া থেকে হয়, লাইভ ফর্মে থাকে, টিবিটাকে প্রিভেন্ট করে, এটা বার্থ ডোজ অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া হয়ে থাকে, ইন্ট্রাডার্মালি দেওয়া হয়ে থাকে লেফট আপার আর্মে, অ্যান্ড টিল 1 ইয়ার এটাকে আমরা দিতে পারবো, আর টিল 1 মান্থ ফ্রম বার্থ 0.05 ml আমরা পুশ করে থাকি, আর 1 মান্থ থেকে 1 ইয়ার আমরা 0.1 ml দিয়ে থাকি বিসিজি ভ্যাকসিন। ঠিক আছে, চলো নেক্সট। System of storage and transport of vaccines at low temperature from the manufacturer to the vaccine site is called ডিফ্রিজার। না, না তো, কারণ ডিফ্রিজারের মধ্যে আমরা ভ্যাকসিন রাখি কি? রাখি না, তাহলে প্রথমেই এটা বাদ। ডিপ, স্মল ফ্রিজার্স, এইরকম তো কোনো কথাই নেই। কোল্ড রুম, কোল্ড রুম কি? ওটাও তো কোনো কথা নেই। কোল্ড রুম, ওয়াকিং কোল্ড রুম আছে, কোল্ড রুম ওইটাই বোঝাচ্ছে হয়তো। ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার টু দ্য ভ্যাকসিনেশন সাইট, ভ্যাকসিনেশন সাইটে তো আমরা আমি যদি কোল্ড রুমটাকে ওয়াকিং কোল্ড রুম হিসেবেও গণ্য করি, আমরা কি কোল্ড রুমটাকে ভ্যাকসিনেশন সাইটে নিয়ে যাই? না তো। সিস্টেমটার নাম জানতে চাইছি, সিস্টেমটার নাম হচ্ছে কোল্ড চেন। কোল্ড চেন মেনটেন করে আমরা ম্যানুফ্যাকচারার থেকে ভ্যাকসিনেশন সাইট পর্যন্ত ভ্যাকসিনগুলোকে ট্রান্সপোর্ট করি। ঠিক আছে, চলো নেক্সট কি আছে। ভ্যাকসিন ভায়াল মনিটর ইজ ইউজড ফর মনিটরিং, যেটা আমি প্রথমের কোশ্চেনটা বলছিলাম মেবি। ভিভিএম, ভিভিএম জিনিসটা কি? ভিভিএম এর কাজটা কি? ভিভিএম হচ্ছে যে টেম্পারেচার এফেক্ট অন দা ভ্যাকসিন, এফিকাসি অফ দা ভ্যাকসিন, এটাও কাইন্ড অফ, বাট অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে টেম্পারেচার এফেক্ট অন দা ভ্যাকসিন। ইমিউনোজেনিসিটি অফ দ্য ভ্যাকসিন না, ইম্পিউরিটি ইন দ্য ভ্যাকসিন নো, এটাও নয়। টেম্পারেচার এফেক্ট অন দ্য ভ্যাকসিন, টেম্পারেচারের এফেক্টটা ভ্যাকসিনের উপরে কি হচ্ছে সেটা। ভিভিএম দেখার নিয়ম কি রকম? ভিভিএম এই যে এরকম ভাবে আমরা ভিভিএম দেখে থাকি প্রত্যেকটা ভ্যাকসিনের গায়ে, ইনক্লুডিং হেপাটাইটিস বি। এই 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 যে এই যে লোগোটা দেখতে পাচ্ছ বা এই সাইনটা থাকে। ঠিক আছে, এটা কি আমরা বলে থাকি ভিভিএম। তার মধ্যে যেগুলো আমার মানে কি বলবো, যেগুলো আমার ওপেন ভাইলের মধ্যে পড়ে না, সেগুলোর কিন্তু ক্যাপের উপরে এই ভিভিএমটা দেওয়া থাকে, বাট আদার ভ্যাকসিনের গায়ে এই ভিভিএমটা দেওয়া থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভিভিএম, মানে বাইরে একটা ডার্ক সার্কেল আর ভিতরে একটা লাইটার স্কোয়ার, এই কালারেরই থাকে। এটা এরকম আছে মানে আমি ইজিলি ইউজ করতে পারবো ভ্যাকসিনটাকে। যখন বাইরেটা ডার্কার ভিতরটা হালকা ডার্কার হয়েছে, এইটা অ্যাকচুয়ালি প্রথমে থাকে, এরপর থেকে যখন এই সেকেন্ড স্টেজে যাবে যে হালকা ডার্কার হয়েছে, সরি, তখনও আমি ইউজ করতে পারবো ভ্যাকসিনটাকে। যখন একদম দেখবো যে মিলে গেছে দুটো কালার, আমি আর তখন সেটাকে ইউজ করতে পারবো না। দ্যাট মিনস টেম্পারেচারটা আমার মানে হিট সেন্সিটিভিটি বলো বা কোল্ড সেন্সিটিভিটি বলো পেরিয়ে গেছে। আর যখন একেবারে ডার্ক হয়ে যাবে ভিতরটা বাইরের থেকে বেশি, তখন তো আরোই কোনো মানে কোনো অবকাশই নেই ওটাকে আমি আর ইউজ করব। তাহলে এই দুটোকে আমরা ইউজ করতে পারবো, এই দুটো যখন হয়ে যাবে তখন আমি আর ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ভিভিএম দেখার নিয়ম। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি? The equipment used to carry small quantities of vaccines for outreach program is called, এটা আমি অলরেডি আগে একবার আলোচনা করে দিয়েছি। স্মল অ্যামাউন্ট ভ্যাকসিন আমরা কিসে নিয়ে যাই? ভ্যাকসিন ক্যারিয়ারে, তাই তো, আইস প্যাক দিয়ে নিয়ে যাই, আইস প্যাক দিয়ে নিয়ে যাই। বাট এখানে তোমার জানতে চাইছি ইকুইপমেন্টটার নাম, কার মধ্যে নিয়ে যাও? ভ্যাকসিন ক্যারিয়ার নিয়ে যাই আমরা। নেক্সট কি? হাউ মেনি ফুললি ফ্রোজেন আইস প্যাক টু বি ইউজ ইনসাইড দ্য ভ্যাকসিন ক্যারিয়ার, এটাও আমি অলরেডি বলে ফেলেছি। কটা? 4টে, 4। ঠিক আছে, ওই ভ্যাকসিন ক্যারিয়ারটার 4টে দেওয়ালের মধ্যে 4টে আইস প্যাক থাকে, কন্ডিশনিং আইস প্যাক থাকে। ফ্রোজেন ডিপিটি ভ্যাকসিন শুড বি ডিসকার্ডেড, ফ্রোজেন হয়ে গেছে মানে সেটা ডিসকার্ড। কেন? কারণ ডিপিটি তো আমার কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন, সেটা আমার অলরেডি ফ্রোজেন হয়ে গেছে মানে সেটা খারাপ হয়ে গেছে, সেটাকে আমাকে ডিসকার্ড করে দিতে হবে। নেক্সট কি? হোয়াট টাইপ অফ ভ্যাকসিন ইজ ওরাল পোলিও, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ফ্রোজেন ড্রাই ভ্যাকসিন, কিল ভ্যাকসিন। এটা হচ্ছে আমার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ওকে, ওরাল পোলিও ভ্যাকসিন।
নেক্সট কি, হোয়াট রিয়াকশন মাইট অকার ডিউ টু টিটেনাস ভ্যাকসিন। এটা হচ্ছে আমার ব্র্যাকিয়াল নিউরাইটিস হয়ে থাকে টিটেনাস ভ্যাকসিনের সাইড এফেক্টের জন্য, আমার ব্র্যাকিয়াল বা নিউরাইটিস হয়ে থাকে। সাইড এফেক্ট না, এটা টক্সিসিটি বলা যেতে পারে বা রিয়াকশন অ্যাডভার্স এফেক্ট, যেটা আমার ব্র্যাকিয়াল নিউরাইটিস দেখা যেতে পারে। দ্য নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস অফ ডিপিটি আর ডিউ টু কোনটা, পার্টুসিস। ঠিক আছে, ডিপিটির মধ্যে কি কি কনস্টিটিউশন থাকে, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ঠিক আছে, এই তিনটে ডিজিজকে কন্ট্রোল করে ডিপিটি ভ্যাকসিন। বাট পার্টুসিসটা এমনই একটা জিনিস যেটা কিন্তু আমার কি করে, সব থেকে বেশি নিউরোলজিক্যাল ডেফিসিট ঘটায়। নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোইং ভ্যাকসিনস ক্যান রেজাল্ট ইন থ্রম্বোসাইটোপেনিয়া। এটা হচ্ছে আমার এমএমআর ভ্যাকসিন, মামস, মিজলস, রুবেলা। নেক্সট কি, the following vaccine is contaminated can cause toxic shock syndrome। এটাও আমার মিজলস ভ্যাকসিন করে toxic shock syndrome। দেন কি, recommended site of administration of DPT in infants মানে infants মানে 1 বছর, তাহলে তাদের এখনো প্রপারলি মাসল গ্রোথই হয়নি, তাই তাদের জন্য আমরা কোথায় দিই, ভ্যাস্টাস ল্যাটেরালিস। কোনটা, কোন সাইড, এটা ল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই। ঠিক আছে, এই পোর্শনে আমরা ডিপিটি দিয়ে থাকি আইএম রুটে দিয়ে থাকি। নেক্সট কি, অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ফলস অ্যাবাউট লাইভ ভ্যাকসিনস এক্সেপ্ট। কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। যখনই আমরা এমসিকিউ প্র্যাকটিস করব বা পরীক্ষার হলে, আমরা কোশ্চেনটাকে দুবার পড়বো। এই যে একটা ছোট্ট করে লাস্টে এক্সেপ্ট ঢুকিয়ে দিয়েছে, যারা তাড়াহুড়ো করে পড়ে বেরিয়ে চলে যাবে এক্সেপ্টটাকে খেয়াল করবে না, আর ফলসটাকে আমরা চুজ করে নেব। ফলস অ্যাবাউট লাইভ ভ্যাকসিন এক্সেপ্ট মানে কি, ট্রু। কোনটা ট্রু, দে ডু নট নিড টু রেপ্লিকেট ইন অর্ডার টু প্রডিউস অ্যান ইমিউন রেসপন্স। এটা কি ঠিক? তারপর একটা পড়ি, লাইভ ভ্যাকসিন শুড নট বি অ্যাডমিনিস্টার্ড টু অ্যান ইমিউনো কম্প্রোমাইজড চাইল্ড। এটা কিন্তু ঠিক, ইমিউনো কম্প্রোমাইজ চাইল্ডদেরকে আমরা কখনোই লাইভ ভ্যাকসিন দেব না। কি কি, ওপিভি, তারপরে তোমার বিসিজি। ঠিক আছে, এই ভ্যাকসিনগুলো আমরা কখনোই ইমিউনো কম্প্রোমাইজ চাইল্ডদেরকে দেব না, কারণ তাদের ইমিউনিটি অলরেডি কম্প্রোমাইজ। তাদেরকে যদি আমরা একটা লাইভ ভ্যাকসিন দিই তখন কি হবে, তখন তার রোগটা হয়ে যাবে, রোগটা আটকাতে তো পারবে না, কারণ আমাদের শরীরে ইমিউনিটি তখন কাজ করছে না প্রপারলি, তখন রোগটা কিন্তু তার হয়ে যাবে। উইকেন্ড অর ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ভাইরাস ইজ দেয়ার ইন দ্য ভ্যাকসিন। এটাও ঠিক, কারণ লাইভ ভ্যাকসিনে আমার লাইভ ভ্যাকসিনটাই থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, আমার বি আর সি বোথ কারেক্ট, বাট এটা কিন্তু আমার ফলস। ঠিক আছে, দে ডু নট নিড টু রেপ্লিকেট ইন অর্ডার টু প্রডিউস অ্যান ইমিউন রেসপন্স। দে ডু নিড টু রেপ্লিকেট ইন অর্ডার টু প্রডিউস অ্যান ইমিউন রেসপন্স। ঠিক আছে, তাদেরকে রেপ্লিকেট করতে হবে, তাই জন্যই তো তাদেরকে লাইভ ফর্মে ঢোকানো রয়েছে। তো আমার বি আর সি বোথ, এটা হচ্ছে আমার ট্রু, বাকিটা কিন্তু ফলস, এটা আমার ফলস। আচ্ছা, লাইভ ভ্যাকসিন কোন কোনগুলো আমার লাইভ ভ্যাকসিন, তার একটা লিস্ট। লাইভ ভ্যাকসিন, এটার একটা নেমোনিক আছে কি, কুল বয় লাভস ক্রাইম টাইপস। ক্রাইম থ্রিলার যেগুলো হয় সেগুলো দেখতে কুল বয় ভালোবাসে। এইটা যদি মনে রাখো, কুল বয় লাভস ক্রাইম টাইপস, এইটা দিয়ে আমরা লাইভ ভ্যাকসিনগুলোকে চিহ্নিত করতে পারবো। কুল বয়ের সি ফর হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন, আমার লাইভ ভ্যাকসিন। বি, কুল বয়ের বিটা দিয়ে কি, বিসিজি ভ্যাকসিন। ও দিয়ে কি, ওপিভি ভ্যাকসিন। ওয়াই দিয়ে হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা, সরি ইয়েলো ফিভার, এটা হচ্ছে ইয়েলো ফিভার, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন। ওকে, লাভসটা এমনি দেওয়া রয়েছে মেলানোর জন্য। ক্রাইম, সি ফর হচ্ছে চিকেন পক্স, আর ফর হচ্ছে রুবেলা অর রোটা ভাইরাস, আই ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে, সব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু নয়, ইনফ্লুয়েঞ্জা কিল্ড ভ্যাকসিনও পাওয়া যায়, আর ইনফ্লুয়েঞ্জা লাইভ ভ্যাকসিনও পাওয়া যায়। এখানে যেহেতু আমরা লাইভ ভ্যাকসিনের কথা বলছি, তাই আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথাটা বললাম। এম ফর হচ্ছে মিজলস অ্যান্ড মামস, ই ফর হচ্ছে জেই,
কিন্তু যেই আবার আমার কিল্ড লাইভ দুটোই পাওয়া যায়। এখন এই মুহূর্তে আমাদের ইমিউনেশন স্কেডিউলে যেইটা ইউজ করা হয় যেইটা কিন্তু আমার কিল্ড ভ্যাকসিন, বাট এখানে যেহেতু যেই লাইভও পাওয়া যায় তার জন্য এখানে লাইভের আন্ডারেও দেওয়া রয়েছে। অ্যান্ড টাইপ টি ফর টাইপ দিয়ে ওরাল টাইফি 21A। তো কুল বয় লাভস ক্রাইং টাইপস, এটা দিয়ে আমরা মেনলি লাইভ ভ্যাকসিন কোনগুলো মনে রাখতে পারবো। চলো নেক্সট। Which of the following statement is true regarding IPV in the health education given to the mother by a nurse? ঠিক আছে, বলো। ফার্স্ট এটাকে দেওয়া রয়েছে IPV is more potent than OPV. IPV OPV থেকে more potent, এটা কি সত্যি? IPV should be given right after the birth, এটাও কি সত্যি? বলো, ভাবো তোমরা নিজেরা, তারপর আমি অ্যান্সার দিচ্ছি। থার্ড পয়েন্টটা কি দিয়েছে? IPV prevents locally present wild polio virus, আর IPV contains P1, P2, P3 strains of polio virus। কোনটা ঠিক হবে? আচ্ছা চলো আমরা আগে IPV আর OPV এর ডিফারেন্সটা জেনে নিই। ওকে, ওপিভি আর আইপিভি। ওপিভি কি? ওপিভি আমার লাইভ ভ্যাকসিন। আচ্ছা এটা অন্য কালিতে লিখি। ওপিভি আমার লাইভ ভ্যাকসিন, এই যে এতক্ষণ ধরে পড়লাম ওপিভি আমার লাইভ ভ্যাকসিন, ঠিক আছে। কিন্তু সেখানে আমার আইপিভি কি ভ্যাকসিন? কিল্ড ভ্যাকসিন। ওকে, রুট। ওপিভি কিভাবে দেওয়া হয়? ওরালি খাওয়ানো হয় ওপিভি 2 ফোঁটা করে। আইপিভি কিভাবে দেওয়া হয়? আইডি তে দেওয়া হয়, ইন্ট্রাডার্মালি দেওয়া হয়। এটাকে আইএম এও দেওয়া পসিবল, বাট জেনারেলি আইডি তেই দেওয়া হয়ে থাকে। স্ট্রেনটা কি? ওরাল পোলিও ভ্যাকসিনের হচ্ছে সাবিন, আর আইপিভি হচ্ছে সল্ক। ওপিভির হচ্ছে আমার সাবিন আর আইপিভির হচ্ছে সল্ক, ঠিক আছে। এবার ইমিউনিটি টাইপ লোকালি গাট পোলিওকে মানে গাট ভাইরাসকে মেরে ফেলে, অথবা হিউমোরালও এর দেখা যায়। আর আইপিভিটা পুরোটাই হচ্ছে হিউমোরাল। ইন এপিডেমিক্সে এটার ইউজ অফকোর্স রয়েছে, যেহেতু এটা লোকালি পুরো গাটকে মেরে ফেলে, গাটের যে ভাইরাস রয়েছে সেটাকে মেরে ফেলছে, ঠিক আছে। আর তোমার আইপিভির কি? আইপিভির কিন্তু নট ইউজড, ঠিক আছে। এবার আরেকটা কথা, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন P1 আর P3, এই P1 P3 স্ট্রেনকে মানে স্ট্রেনটা মেনলি থাকে, আর আইপিভি তে 3টে স্ট্রেনই থাকে, P1 P2 P3, ঠিক আছে। এই 3টে শ্রেণী আমার থাকছে। এটা হচ্ছে আমার ডিফারেন্স হচ্ছে ওপিভি আর আইপিভির মধ্যে। এবার আমরা কোশ্চেনে আসি। আইপিভি ইজ মোর পোটেন্ট দেন ওপিভি? না, কারণ ওপিভি তো আমার যখন এপিডেমিক্স হচ্ছে ওপিভি আমার কাজে লাগছে, কারণ ওপিভি কি করে? আমার গাট ভাইরাসটাকে মেরে ফেলছে, বাট সেটা আইপিভি ইনস্ট্যান্টলি পাচ্ছে না। তাহলে ওপিভি আমার ওপিভি থেকে আইপিভি নয়। আইপিভি শুড বি গিভেন রাইট আফটার দ্য বার্থ। না, এটা তো আমার বার্থ ডোজ ভ্যাকসিনই নয়। বার্থ ডোজ ভ্যাকসিন আমার কোনগুলো? ওপিভি, বিসিজি, হেপবি। আইপিভি তো নয় আমার।
তারপরে কি আইপিভি একবারে 1.5 মাসে দেওয়া হয়, মানে 6 উইকসে। আইপিভি প্রিভেন্টস লোকালি প্রেজেন্স ওয়াইল্ড পোলিও ভাইরাস। না, আইপিভি লোকালি কোনো কাজই করে না, আইপিভি আমার হিউমোরালে কাজ করে। লোকালি কোনটা করে? লোকালি ওয়াইল্ড পোলিও ভাইরাসকে কে মারে? ওপিভি মারে। আইপিভি কন্টেন্স P1 P2 P3 স্ট্রেনস অফ পোলিও ভাইরাস। হ্যাঁ, এটাই শুধুমাত্র ঠিক। আইপিভি আমার P1 P2 P3 তিনটে শ্রেণী রয়েছে, যেখানে কি ওপিভিতে আমার অনলি P1 এন্ড P3 স্ট্রেনটা রয়েছে। চলো নেক্সট, ভ্যাকসিন ডেভেলপমেন্ট ফর রিউম্যাটিক ফিভার ইজ আন্ডার। এই রিউম্যাটিক ফিভারের ভ্যাকসিন ডেভেলপমেন্টটা এই যে আমার মিশন স্কিমগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটাতে পড়ে? মিশন জয় বিজ্ঞান, মিশন শক্তি, ইন্দ্রধনু স্কিম, স্বাস্থ্য সুরক্ষা যোজনা, কোনটার মধ্যে পড়ছে বলো? কেউ জানো এটা? আচ্ছা, ওকে, সরি। আচ্ছা, মিশন জয় বিজ্ঞানটা কি? মিশন জয় বিজ্ঞানের আন্ডারে কি কি করা হয়? ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট কি করা হয়? প্রিভ্যালেন্স দেখা হয়, প্রিভ্যালেন্স দেখা হয়, প্রিভ্যালেন্স অফ রিউম্যাটিক ফিভার, সরি, প্রিভ্যালেন্স অফ রিউম্যাটিক ফিভার। আমি রিউম্যাটিক ফিভার থেকে কমনলি আরএফ বলে লিখছি। 2 নম্বরে কি দেখা হয়? প্রিভ্যালেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। ওকে, দেন 3 নম্বরে কি দেখা হয়? ডিপার নলেজ অ্যাবাউট রিউম্যাটিক ফিভার প্যাথোলজি। ওকে, রিউম্যাটিক ফিভারটা কিভাবে হচ্ছে সেটার প্যাথোলজিটা সম্বন্ধে ইন ডিটেলসে জানা যায়। আর একটা কি পয়েন্ট? ভ্যাকসিন ডেভেলপমেন্ট অফ রিউম্যাটিক ফিভার। সো এই 4টে পয়েন্ট দেখা হয় আমার মিশন জয় বিজ্ঞানে। ওকে, ফার্স্ট কি? প্রিভ্যালেন্স অফ রিউম্যাটিক ফিভার, প্রিভ্যালেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ডিপার নলেজ অ্যাবাউট রিউম্যাটিক ফিভার প্যাথোলজি এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট অফ রিউম্যাটিক ফিভার। তাহলে আমার অ্যান্সারটা আমি পেয়ে গেলাম অলরেডি, যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট ফর রিউম্যাটিক ফিভার ইজ আন্ডার মিশন জয় বিজ্ঞান। ওকে, এবার আমি বাকি মিশনগুলো সম্বন্ধে একটু, মানে বাকি স্কিমগুলো সম্বন্ধে একটু জেনে নেব। মিশন শক্তি, মিশন শক্তিটা কি? মিশন শক্তিটা মেনলি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য তৈরি একটা আমার মিশন। সেটার মধ্যে কি কি আছে? সেটার মধ্যে কতগুলো কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টগুলো কি আমার? ফার্স্ট হচ্ছে যে সম্বল। সম্বলটা কি করে? সম্বলটা আমার মানে ওমেনদের সেফটি সিকিউরিটি নিয়ে, ঠিক আছে। আর একটা কি? আরেকটা হচ্ছে সামর্থ্যের আন্ডারে কি কি পড়ছে? এটা হচ্ছে মেনলি ওমেন এম্পাওয়ারমেন্ট। সামর্থ্যের আন্ডারে আবার আমার অনেকগুলো পয়েন্ট পড়ছে, যেমন উজ্জ্বলা, যেটা কি আমার ওমেন ট্রাফিকিং এর মানে বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হয় সেটা। তারপরে PMMVY, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, যেটা সেটা, ঠিক আছে। মানে যদি মেয়ে হয় সেক্ষেত্রে যে ক্যাশ ইনসেন্টিভ একটা দেওয়া হয় সেটার জন্য। আর একটা কি? আর একটা হচ্ছে আমার গ্রে মানে হচ্ছে এখানে গৃহ বলতে চেয়েছে, যে ঘর দেওয়া হয়, যেটা মানে টেম্পোরারি রেসিডেন্স দেওয়া হচ্ছে, যে সেটাকে বোঝা যাচ্ছে সধার গ্রে। আর একটা কি? আর একটা হচ্ছে আমার ন্যাশনাল ক্রেকি স্কিম। ন্যাশনাল, আমার এখানে লেখার জায়গা নেই। ওকে, সামর্থ্যের আন্ডারে আর একটা কি পড়ছে? ন্যাশনাল ক্রেকি অর ক্রেচি, যেই উচ্চারণই করো না কেন, ক্রেকি স্কিম। এটা কি? এটা হচ্ছে যারা ওয়ার্কিং মাদার তাদের বাচ্চাদেরকে ডে কেয়ার দেওয়ার জন্য, যতক্ষণ মাদার ডিউটিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে ডে কেয়ার দেওয়ার জন্য একটা গভর্নমেন্ট থেকে ইনিশিয়েশন নেওয়া হয়, ঠিক আছে। এখানটা পুরো ঘেঁটে গেছে যদিও। ওকে,
আশা করি বোঝা যাচ্ছে নাকি নাকি আমি আবার লিখবো? আশা করি বোঝা যাচ্ছে। মিশন জয় বিজ্ঞান বোঝা যাচ্ছে, আর মিশন শক্তির আন্ডারে ফার্স্ট হচ্ছে সম্বল, যেটা আমার মাদারের মানে ওমেনদের সেফটি সিকিউরিটি, আর একটা হচ্ছে সামর্থ্য। সামর্থ্যের আন্ডারে আবার উজ্জ্বলা, যেটা হচ্ছে ওমেন ট্রাফিকিং এর বিরুদ্ধে। PMMVY প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেটা যে যদি মেয়ে হয় তাহলে ওই ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হবে। আর হচ্ছে সদার গ্রে মানে হচ্ছে যে একটা টেম্পোরারি রেসিডেন্সি দেওয়া হয়ে থাকে মাদার ওমেনদেরকে। আর একটা কি ন্যাশনাল ক্রেকি স্কিম, সেটা কি যারা ওয়ার্কিং মাদার রয়েছে তাদের বাচ্চাদেরকে ডে কেয়ার দেওয়া হয়ে থাকে। তাহলে এই পয়েন্টগুলো আশা করি ক্লিয়ার হলো। এবার ইন্দ্রধনু স্কিম, এখানেই তো গুগলিটা। ইন্দ্রধনু স্কিম বলো, ইন্দ্রধনু মিশন মানে মিশন ইন্দ্রধনুষ, সবাই আশা করি তোমরা জানো মিশন ইন্দ্রধনুষটা কি। ন্যাশনাল ইমিউনেশন স্কেডিউলটা আমার মিশন ইন্দ্রধনুষের আন্ডারে পড়ছে, কিন্তু এই ইন্দ্রধনুষ স্কিমটা কিন্তু আলাদা। মিশন ইন্দ্রধনুষ আলাদা, ইন্দ্রধনুষ স্কিম আলাদা। ইন্দ্রধনুষ স্কিমটা আমার ইএসআই এর যে স্কিম সেটাকে বলা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ স্কিম, ঠিক আছে। আর একটা স্বাস্থ্য সুরক্ষা যোজনা, স্বাস্থ্য সুরক্ষা যোজনা যেটা সেটা হচ্ছে PMSSY, স্বাস্থ্য সুরক্ষা যোজনা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পয়েন্টগুলো। এবার নেক্সট কোশ্চেনে আসি। ভ্যাকসিন দ্যাট শুড নট বি গিভেন ইন এজ অ্যাবাভ 65 ইয়ার ইজ, মানে 65 ইয়ার এজের পর কোন ভ্যাকসিনটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। হার্পিস জস্টার ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, নিউমোকক্কাল ভ্যাকসিন, নাকি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, কোনটা দেওয়া যাবে না? এখানে আমরা জেনে নেব যে 65 ইয়ার্স এর পরে কোন কোন ভ্যাকসিন আমরা দিতে পারি, তারপরে তো পারি না আর কথায় আসবো। কোভিড-19 দেবো আমরা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবো যেটা আবার ইনঅ্যাক্টিভেটেড থাকতে হবে। আরএসভিটা কি, রেসপিরেটরি সিনসিটাল ভ্যাকসিন, ঠিক আছে। এটা দেবো আমরা রেসপিরেটরি সিনসিটাল ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিন সেটা। টিবির বুস্টার ডোজ দেব, এটা কতদিন অন্তর দেব? এভরি 10 ইয়ার, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট দেব রিকম্বিনেন্ট জোস্টার ভ্যাকসিন। আর একটা কি দেব, আচ্ছা এটা কি অলরেডি লেখা রয়েছে, ওকে অলরেডি ওটা আমার লেখা রয়েছে, ঠিক আছে। আর একটা আমি কি দেব, নিউমোকক্কাল ভ্যাকসিন দেব। আচ্ছা এটা আমার ফ্রেশলি লেখাও রয়েছে, যাই হোক। অ্যাডাল্ট ইমিউনাইজেশন কি কি ফর অ্যাডাল্টস এজ গ্রেটার দেন 65 ইয়ার্স ওল্ড। কোভিড-19 ভ্যাকসিন দেবো, যেটা আমি এখানেও লিখেছিলাম আশা করি। আচ্ছা, ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবো, আরএসভি ভ্যাকসিন দেবো, টিবি বুস্টার ডোজ দেবো, রিকম্বিনেন্ট জোস্টার ভ্যাকসিন দেবো, নিউমোকক্কাল ভ্যাকসিন দেবো। এটা CDC 2025 এর আপডেট ওয়াইজ এটা বলা হচ্ছে। তাহলে এই ভ্যাকসিনগুলো ছাড়া কোন ভ্যাকসিনটা এখানে রয়েছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু আমরা দেব না, ঠিক আছে। চলো নেক্সট। An unimmunized pregnant woman reports for vaccination about 20 days prior to expected date of delivery. The nursing action will be কি? একজন মাদার, তারা 20 ডেজ বাকি রয়েছে ইডিডির, সে সেই টাইমে এসেছে তোমার কাছে ভ্যাকসিন নিতে, তুমি তাকে তখন কি করবে, তোমার নার্সিং অ্যাকশন কি হবে? আচ্ছা অপশনগুলো ফার্স্টে পড়ে নিই। গিভ 1 ডোজ অফ টিটি অ্যান্ড অ্যাডভাইস দ্য সেকেন্ড ডোজ আফটার ডেলিভারি, আমি তাকে একটা ডোজ দিয়ে দেবো এবং বলবো বাকি ডোজ ডেলিভারির পরে নিতে। তারপরে কি, গিভ 2 ডোজ অফ টিটি উইথ 2 উইকস ইন্টারভ্যাল, অ্যাডভাইস প্যাসিভ ইমিউনাইজেশন আফটার ডেলিভারি, and give advice passive immunization after delivery and give anti-tetanus immunoglobulin। কোনটা আমি তাকে দেব? আমি তাকে দেব
গিভ 1 ডোজ অফ টিটি, এক্ষুনি তাকে একটা টিটি দেবো, আর একটা টিটি দেবো কখন, ডেলিভারির পর, আফটার 4 উইকস, ঠিক আছে, মানে ফার্স্ট ডোজ দেওয়ার 4 উইকস পর আমি তাকে আর একটা টিটি দেবো। 2 উইকসের ইন্টারভ্যালে কোনো টিটি দেওয়া হয় না। প্যাসিভ ইনার্শন আফটার ডেলিভারি এই সমস্ত কিছু তো হয়ই না। ইমিউনোগ্লোবুলিন কেন দেবো, শুধু শুধু তার বিশাল কিছু একদম টিটানাস হয়ে যায়নি তাকে আমি ইমিউনোগ্লোবুলিন দেবো না, ঠিক আছে। তাহলে একটা ডোজ আমি তাকে দিয়ে দেবো যেই টাইমে মাদার আসবে, ইভেন যদি আমি লেবার টেবিলেও মাদারকে পাই, যদি জানি যে তার টিটি দেওয়া হয়নি, তাকে আমাকে টিটি দিয়ে তারপর লেবার টেবিলে তুলতে হবে, এবং তারপরে তার 4 উইকস পরে আমাকে সেকেন্ড ডোজ দিতে হবে। যদি তার ইন বিটুইন আমার তো ডেলিভারি নিশ্চয়ই হয়ে যাবে, হলেও তারপরে আমি টিটি দিতে পারি, ঠিক আছে। নেক্সট কি, ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, রুবেলা, টাইফয়েড, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি। আচ্ছা, এখানে জেনে রাখা দরকার যে কোন কোন ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। লাইভ ভ্যাকসিন, কোন ধরনের লাইভ ভ্যাকসিন আমি প্রেগনেন্সি চলাকালীন দেব না, ওকে, লাইভ ভ্যাকসিন দেব না। তাহলে কোন কোন ভ্যাকসিন আমি দিতে পারবো, এটার একটা নেমোনিক্স আছে, হিট র্যাবিস, হিট র্যাবিস। তাহলে কি, র্যাবিস মানে অ্যান্টি র্যাবিস এআরভি আমি দিতে পারবো মাকে। এইচ ফর কি, হেপাটাইটিস বি আমি দিতে পারবো মাকে। আই ফর কি, ইনফ্লুয়েঞ্জা আমি দেব মাকে। টি ফর কি, টিডি এটাও আমি মাকে দেব। তাহলে এই কটা ভ্যাকসিন আমি কিন্তু মাকে দিতে পারবো। হিট র্যাবিস যেটা আমি মানে একটা নেমোনিক হিসেবে মনে রাখার জন্য ইউজ করি, তো হিট র্যাবিস এই কটা ভ্যাকসিন আমি মাকে দিতে পারবো। কোনো ধরনের লাইভ ভ্যাকসিন আমি মাদারকে দিতে পারবো না। আর এখানের মধ্যে লাইভ ভ্যাকসিন কোনটা আমার, রুবেলা, রুবেলা আমি দিতে পারবো না। রুবেলা যদি আমি দিই তাহলে কি হবে, রুবেলা দিলে প্রথমত আমার এটা বাচ্চার মর্টালিটি রেটটাকে বাড়িয়ে দেবে, এছাড়া কি করবে, কনজেনিটাল রুবেলা করবে। এই রুবেলাটার আরেকটা নাম হচ্ছে জার্মান মিজলস, সরি, রুবেলাটার একটা নাম হচ্ছে জার্মান মিজলস, ঠিক আছে। কনজেনিটাল রুবেলাতে কি কি মেনলি আমরা সাইন সিমটমস দেখতে পাই, কি হবে, বাচ্চার মানে ফিটাসের কি হবে, হিয়ারিং প্রবলেম, হিয়ারিং ডিফেক্ট, ক্যাটারাক্ট মানে চোখের ছানি যেটাকে বলা হয় বাংলায়, আর এমআর মেন্টালি রিটার্ডেশন। এই তিনটে কিন্তু আমার বাচ্চার মধ্যে দেখা যাবে বাচ্চা হওয়ার পরে। যদি আমি রুবেলা ভ্যাকসিন দিয়ে থাকি তাহলে কিন্তু কনজেনিটাল রুবেলা সিনড্রোম দেখা যাবে। আর সেই সিনড্রোমগুলোর মধ্যে কি কি দেখা যাবে, বাচ্চার হিয়ারিং ডিফেক্ট থাকবে, বাচ্চার ক্যাটারাক্ট হতে পারে, আর বাচ্চা মেন্টালি রিটার্ডেড হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আসি, হুইচ অফ দ্য ফলোইং ভ্যাকসিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস। ওকে, নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস কোনটার মধ্যে হয়, এটা আমরা অলরেডি কিন্তু এই কোশ্চেনটা অ্যানসার করে ফেলেছি। বলো কোনটা হবে, মিজলস হবে, ডিপিটি হবে, বিসিজি হবে, না ওপিভি হবে, কোনটা হবে বলো, তোমরা বলো, ততক্ষণ আমি এটা লিখি, কোনটা হবে বলো। মিজলস হবে, কোনটা, কোন ভ্যাকসিনে সব থেকে বাচ্চা কাঁদে জানো, ডিপিটিতে, ডিপিটিতে সব থেকে বাচ্চা কাঁদে। কেন কাঁদে বাচ্চা সব থেকে, ডিপিটিতে কি হয়, ওকে, কখন ডিপিটি আমরা, আচ্ছা ডিপিটিতে কি হয় আগে বলি। ডিপিটিতে পার্টুসিস
থাকে তো, মানে পার্টোসিস, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস। তো ওই পার্টোসিসের জন্য বাচ্চার কাঁদে এবং এই পার্টোসিসের জন্য কিন্তু নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস গুলো বেশি দেখা যায়। পার্টোসিস দু ধরনের হয়, একটা হচ্ছে হোল পার্টোসিস, ডাব্লিউ দিয়ে আমরা ডিনোট করি সেটাকে, আর একটা হচ্ছে অ্যাসেলুলার পার্টোসিস। হোল পার্টোসিসের ক্ষেত্রে কিন্তু আমার এই বাচ্চার কান্না বা নিউরোলজিক্যাল ডেফিসিট এই জিনিসগুলো বেশি হয়। নিউরোলজিক্যাল ডেফিসিট হবে আর তার সাথে আনকনসোলেবল ক্রাই। আনকনসোলেবল ক্রাই আমরা কখন বলবো? যখন বাচ্চা গ্রেটার দেন 3 আওয়ার্স ধরে কাঁদতেই থাকবে, তো গ্রেটার দেন 3 আওয়ার্স ধরে বাচ্চা কাঁদতেই থাকবে, তখন সেটাকে আমরা বলবো আনকনসোলেবল ক্রাই। ঠিক আছে, এবার কখন আমি ডিপিটিটা দেব না, কন্ট্রাইন্ডিকেশন ফর ডিপিটি কি? যদি কনভালশন হয়ে থাকে, বাচ্চার কনভালশন হচ্ছে, মানে বাচ্চার নিউরোলজিক্যালি কিছু একটা প্রবলেম হচ্ছে, তার মাথায় যদি আমি ডিপিটিটাকে দিই, তাহলে পার্টোসিসের জন্য আবার নিউরোলজিক্যাল ডেফিসিট হবে, তাহলে আরো বেশি করে প্রবলেম হবে। এপিলেপসি যদি বাচ্চার অলরেডি থাকে, তারপরে হাই গ্রেড ফিভার যদি বাচ্চার থাকে, আর অলরেডি বাচ্চার যদি কোনো নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস থেকে থাকে, এই কারণগুলো যদি বাচ্চার প্রেজেন্ট থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা বাচ্চাকে কিন্তু কোনোভাবেই ডিপিটি ভ্যাকসিনটা দেবো না, তাহলে বাচ্চার কন্ডিশন আরো ওর্স হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। নেক্সট কি? Next, a newly appointed nurse at the vaccination center is preparing to administer a live vaccine to a child. The nurse starts wiping the injection site with a spirit swab before vaccination. The senior nurse interrupted the nurse due to which of the following reason? আচ্ছা, বাচ্চাদেরকে লাইভ ভ্যাকসিন দিচ্ছে, মানে একটা বাচ্চাকে একজন নার্স লাইভ ভ্যাকসিন দিচ্ছেন, এবং তার আগে আমরা যেটা জেনারেলি ইনজেকশনের সময় করি, কি করি? অ্যালকোহল সোয়াব দিয়ে আমরা ক্লিন করি জায়গাটা, সেটা ও নিজের মতো করে করছে। একজন সিনিয়র নার্স তাকে বাধা দিল। কেন বাধা দিল? কি হতে পারে? আমি যদি অ্যালকোহল সোয়াব দিয়ে জায়গাটাকে আগে ক্লিন করি ভ্যাকসিনেশন দেওয়ার আগে, তাহলে কি হবে? দ্য স্পিরিট মানে অ্যালকোহল অ্যাকচুয়ালি না, দ্য স্পিরিট ক্যান ইরিটেট দ্য স্কিন অফ দ্য চাইল্ড, এটা হবে না? দ্য স্পিরিট কিলস দ্য কম্পোনেন্টস অফ দ্য লাইভ ভ্যাকসিন, এটা হবে নাকি বোথ এ অ্যান্ড বি হবে, নাকি নান অফ দ্য অ্যাবভ হবে? এখানে অ্যান্সারটা আমি ডাইরেক্ট বলে দিই, এখানে হবে অ্যান্সারটা দ্য স্পিরিট কিলস দ্য কম্পোনেন্ট অফ দ্য লাইভ ভ্যাকসিন। ওটা তো লাইভ ভ্যাকসিন, আমি যদি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করি জায়গাটা এবং সেখানটা দিয়ে আমি ভ্যাকসিনটা পুশ করি, তখন কি হবে? আমার ভ্যাকসিন গুলো মারা যাবে। তাহলে মারা গিয়ে আমার অ্যাকচুয়ালি কাজ কিছু হবে? কাজ তো কিছু হবে না, আমার যেটা লক্ষ্য ছিল সেটা আমার ফুলফিল হবে না। তাই জন্য বাচ্চাদেরকে লাইভ ভ্যাকসিন দেওয়ার সময় কোনো রকম ভাবে স্পিরিট সোয়াব ইউজ করা হয় না। নেক্সট কি? আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু জাস্ট বলে নিই যে আপার এজ লিমিট অফ ভ্যাকসিন, কোন ভ্যাকসিনের ক্ষেত্রে কোন আপার লিমিট আছে। ওপিভি আমরা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত দিতে পারি। ঠিক আছে, আপ টু 5 ইয়ার্স মানে কি? ধরো ওপিভি আমার ফার্স্ট ডোজই পাইনি বাচ্চা, তাহলে ফার্স্ট ডোজটা আমি কতদিন অবধি দিতে পারি? আপ টু 5 ইয়ার্স পর্যন্ত দিতে পারবো। ডিপিটি কি? ডিপিটি আপ টু 7 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়। এমসিভি আমার দেওয়া যায় হচ্ছে যে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, যেটা আপ টু 5 ইয়ার্স। যেই আপ টু 15 ইয়ার্স পর্যন্ত আমরা দিতে পারি। বিসিজি আনটিল 1 ইয়ার অফ এজ, এটা অলরেডি আমি বলেছি, বিসিজি দেওয়া যেতে পারে। রোটা, পেন্টা, আইপিভি, পিসিভি আনটিল 1 ইয়ার অফ এজ। পিসিভি মানে হচ্ছে যে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা মেনিঙ্গোকক্কাল, এটা নিউমোকক্কাল ভ্যাকসিন। 1 বছর যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু পিসিভির ফার্স্ট ডোজ আমি আর দিতে পারবো না। স্পেশাল কি? হেপাটাইটিস বি ফার্স্ট ডোজ উইদিন 24 আওয়ার্স। ওপিভি জিরো ডোজ উইদিন 15 ডেজ ফ্রম দ্য বার্থ। ঠিক আছে, 15 দিনের মধ্যে আমাকে ওপিভি জিরো ডোজ দিতে হবে। আর হেপাটাইটিস বি কতক্ষণের মধ্যে দিতে হবে? 24 আওয়ার্স এর মধ্যে আমাকে দিতে হবে। নেক্সট কি? ইন দ্য ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোটোকল schedule, the pneumococcal conjugated vaccine PCV is administered at কোন মাসে বা কোন সপ্তাহে আমি দেব? বার্থ ডোজ পিসিবি দেওয়া হয় না, তাহলে এটা প্রথমেই বাদ চলে গেল আমার। বার্থে তো আমি পিসিবি দিই না। বার্থে আমার কোন ভ্যাকসিন? বিসিজি, ওপিভি আর হেপাটাইটিস বি। হলো না? 9 থেকে 12 মাসে, 16 থেকে 24 মাস দেওয়া হয় না, কারণ আমি এইমাত্র বললাম বিসিবি দেওয়াই হয় 1 বছরের মধ্যে, তাহলে এটাও বাদ। 5 থেকে 6 বছর দেওয়া হয় না, কারণ আমি এইমাত্র বললাম 1 বছরের মধ্যে আমাকে পিসিবি দিতে হবে, এটাও বাদ। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। 6 সপ্তাহে দেবো, 14 সপ্তাহে দেবো এবং 9 থেকে 12 মাসের মধ্যে থার্ড ডোজ বা বুস্টার ডোজ যেটা, সেটা আমি দেবো। চলো নেক্সট। A rubella vaccine is prescribed to be administered to a 2 days postpartum client, মানে 2 দিন হয়েছে তবে তার বাচ্চা হয়েছে, সেরকম একটা মাকে রুবেলা ভ্যাকসিন প্রেসক্রাইব করা হয়েছে। The nurse preparing to administer the vaccine develops a list of the potential risks associated with the vaccine. Nurse reviews the list with the client and the cautions the client to avoid. আচ্ছা, এটা বেসিক পাতি কথা আমি বলে দিই। রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়েছে একটা পোস্টপার্টাম মাদারকে
বা যে কোনো মাদারকে, তাকে কি ইনস্ট্রাকশন আমি দেবো রুবেলা ভ্যাকসিন দেওয়ার সময়? ওকে, তো রুবেলা হচ্ছে আমি আগেও বললাম এটা আমার লাইভ ভ্যাকসিন। এটা আমি যখন দেব তখন আমার কি হতে পারে, কনজেনিটাল রুবেলা সিনড্রোম হতে পারে, তাই তো? মানে পেটে যদি বাচ্চা থাকে তখন সেই বাচ্চার ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে তো পোস্টপার্টাম মাদারের তো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই, তাহলে আমি কি বলবো মাকে? সানলাইট ফর 3 days। কেন বলবো? কোনো কজ আছে? কোনো কজ নেই। স্ক্র্যাচিং দ্য ইনজেকশন সাইট, সে কি পাগল হয়ে গেছে নাকি? সে চুলকাবে কেন? মানে মানে অ্যাভয়েড করতে বলবো কেন তাকে ইনজেকশন সাইট? স্ক্র্যাচিং যদি তার চুলকানি পায় চুলকাবে। ওকে, মানে কি আবোল তাবোল কথা। হ্যাঁ, আমার একটা জায়গায় চুলকানি পাচ্ছে, আমি চুলকাবো না কেন? কারণ আমাকে কেউ একজন বারণ করেছে। ভাই সব থেকে মানে আরামের জিনিস, সেটাকে আমি বারণ করছি। প্রেগনেন্সি ফর 2 to 3 months আফটার ভ্যাকসিনেশন, এইটা কিন্তু হতে পারে। সেক্সুয়াল ইন্টারকোর্স ফর 2 to 3 months আফটার দ্য ভ্যাকসিনেশন। কেন? কিসের জন্য? সেক্সুয়াল ইন্টারকোর্স করলে কি হবে? কিছুই হবে না, প্রোটেকশন নিয়ে করলেই হবে, তুমি যা খুশি তাই করতে পারো। প্রেগনেন্সি ফর 2 to 3 months আফটার ভ্যাকসিনেশন, এই যে জিনিসটা, কারণ 2 থেকে 3 মাসের মধ্যে যদি প্রেগনেন্সি চলে আসে তখন কিন্তু সেই বাচ্চার কনজেনিটাল রুবেলা সিনড্রোম হতে পারে। যদিও একটা মাদার তার বাচ্চা হয়েছে সবে, তার 2 থেকে 3 মাসের মধ্যে বাচ্চা আসাটা ইম্পসিবল, মানে ইম্পসিবল ঠিক ব্যাপার নয়, পসিবলি হতেই পারে, কিন্তু একটু খটকা লাগার বিষয়। তাও আমি এইটাই শুধুমাত্র মাকে বলবো যে এখন 2 থেকে 3 মাস কোনো রকম ভাবে কনসিভ করবেন না, ঠিক আছে? চলো নেক্সট। নিওনেটস বর্ন টু ওমেন ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি শুড আন্ডারগো হুইচ ট্রিটমেন্ট? একটা মাদারের হেপাটাইটিস বি রয়েছে, তার বাচ্চা হলো, আমি তাকে কি দেব? তার ট্রিটমেন্ট প্রোটোকল আমি কি করব? হেপাটাইটিস বি ভ্যাকসিন এট বার্থ এন্ড 1 month? না। কেন দেব? হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন এট বার্থ? নো হেপাটাইটিস ভ্যাকসিন। ইমিউনোগ্লোবিউলিন দেওয়ার সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক আছে? না। হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন উইদিন 48 hours of birth and হেপাটাইটিস বি ভ্যাকসিন at 1st month। 1 মাস পরে দেব? কেন দেব? কারণ হেপাটাইটিস বি তো আমার বার্থ ডোজের ভ্যাকসিন। হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন within 12 hours of birth and হেপাটাইটিস বি ভ্যাকসিন at birth 1 month and 6 months, এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন আমি উইদিন 12 hours দেব। আমি হেপাটাইটিস বি কোন থাইয়ে দিয়ে থাকি? হেপাটাইটিস বি আমি দিয়ে থাকি বাঁ থাই, মানে লেফট থাইয়ে আমি হেপাটাইটিস বি দিয়ে থাকি ভ্যাকসিন। বি ভ্যাকসিন আমরা কোথায় দিয়ে থাকি? লেফট থাইতে দিয়ে থাকি, ভাস্টাস ল্যাটারাইসে। আর হেপাটাইটিস ইমিউনোগ্লোবিউলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন আমি আইভি বলে লিখছি। ইমিউনোগ্লোবিউলিন আমরা তাহলে কোথায় দেব? অন্য পাটাতে দেব, রাইট থাইয়ে দেব, ঠিক আছে? 12 আওয়ার্সের মধ্যে আমাকে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। আর হেপাটাইটিস বি যেরকম আমার বার্থ ডোজে থাকে যে উইদিন 24 আওয়ার্স আমি দেব বার্থ ডোজে, বাট বাকি ডোজগুলো কিন্তু আমার ইউআইপির আন্ডারে নেই। বাকি ডোজগুলো আবার ইন্ডিয়ান পেডিয়াট্রিকের আন্ডারে কিন্তু বাকি ডোজগুলো হয়। 1 মান্থে দেবো, মানে 4 সপ্তাহ পর ঠিক দেবো, আর 6 মাস পরে আমি একটা বুস্টার ডোজ দেবো। তো এটা হচ্ছে আমার হেপাটাইটিস বি এর ডোজ। হেপাটাইটিস বি আমরা কত ml দিই কেউ বলতে পারবে? হেপাটাইটিস বি বার্থ ডোজে 0.5 ml। হেপাটাইটিস বি আমি দিই 0.5 ml, ঠিক আছে? IM। চলো নেক্সট কোয়েশ্চেন। While discussing about post exposure prophylaxis for hepatitis B infection, correct procedure of post exposure prophylaxis for an unvaccinated healthcare worker and the source is unknown is? হেলথকেয়ার ওয়ার্কার, ধরো আমি একজন নার্স, আমি একজন, আমার হেপাটাইটিস বি ইনফেকশনের পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, সোর্স আননোন, আমার হাতে ফুটে গেছে কোনোভাবে একটা নিডল, আমি জানি না, তো আমি হেপাটাইটিস বি এর পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিয়ে নেবো। আমি আগে কখনো হেপাটাইটিস বি ভ্যাকসিন নিইনি, তখন আমার কিরকম ভ্যাকসিন ডোজটা হবে? কমপ্লিট 3 dose ভ্যাকসিনেশন ইন 0-1-3 ডোজ। Give 2 doses of hepatitis B immunoglobulin 1 month apart. Give 1 dose of hepatitis B immunoglobulin and complete vaccination in 0-1-3 doses. Give 2 doses of hepatitis B immunoglobulin and month apart and complete vaccination. আচ্ছা, complete 3 dose vaccination in 0-1-3 dose। আমি তো পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিচ্ছি না, সেখানে শুধুমাত্র ভ্যাকসিন নিয়ে আমার কোনো কাজ হবে না, কারণ আমি তো জানি না যে আমার পেশেন্টটা অ্যাকচুয়ালি কি পেশেন্ট। দেন কি? গিভ 2 doses হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিলিন, দুবার ইমিউনোগ্লোবিলিন দেওয়াই হয় না কাকে। তারপরে কি? গিভ 2 doses অফ হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিলিন, এটাও তাই, দুবার আমি কেন ইমিউনোগ্লোবিলিন নেব শুধু? গিভ 1 dose অফ হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিলিন and complete vaccination in 0-1-3 dose, মানে 0 মান্থে, মানে সরি 0 ডেতে অ্যান্ড 1 মান্থে অ্যান্ড 3 মান্থে, ঠিক আছে? এই হিসাবে আমি হেপাটাইটিস বি ভ্যাকসিন নেব।
Next question, which vaccine is not administered to an HIV positive child? Immunocompromised পেশেন্টদেরকে আমরা কোন ভ্যাকসিন দিই না, আমরা এইমাত্র কিছুক্ষণ আগে আলোচনা করলাম লাইভ ভ্যাকসিন দিই না। এখানের মধ্যে লাইভ ভ্যাকসিন কোনটা? আমার ওপিভি আগেই আসছে আমার লাইভ ভ্যাকসিন, তাহলে ওপিভি আমি দেব না HIV পজিটিভ চাইল্ডকে। নেক্সট কি, a 6-month-old child received DPT immunization at a well baby clinic. The mother returns home and calls the clinic to report that the infant has developed swelling and redness at the site of the injection. The nurse tells the mother to ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, তার সাইডটা একদম লাল হয়ে ফুলে গেছে, তাকে আমি কি করতে বলবো? অ্যাপ্লাই ওয়ার্ম প্যাক টু দ্য ইনজেকশন সাইট। আরে ভাই সেখানটা তো অলরেডি ফুলে গেছে, লাল হয়ে গেছে, গরম হয়ে আছে, সেখানে আমি আবার যদি গরম দিই ব্যাস কান্না এমন শুরু করবে, সে আর থামবে না। ব্রিং ইনফ্যান্ট ব্যাক টু দ্য ক্লিনিক। সাইটে রেডনেস হওয়া, সোয়েল হওয়া, এটা একটা নর্মাল রিয়াকশন, ঠিক আছে? সেখানে আমি বাচ্চাকে নিয়ে ক্লিনিকে আবার গিয়ে কিছু এমন লাভজনক ঘটনা ঘটবে না। অ্যাপ্লাই আইস প্যাক টু দ্য ইনজেকশন সাইট, একদম এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আমার। মনিটর দ্য ইনফ্যান্ট ফর ফিভার। ফিভার তো আসবেই, এটা আমি করতে পারি, অবশ্যই এটা আমি করতে পারি, কারণ তার ফিভার আসবে। বাট এখানে আমাকে যেহেতু বলেই দিয়েছে সোয়েলিং রেডনেস হয়েছে, তাই ফিভারের জন্য আমি তো চেক করবো, ওই যে একটা আমি বললাম একটা টেস্ট টেকিং স্ট্র্যাটেজি, যে কোনটা আমার সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সেটা আমাকে চুজ করে নিতে হবে। মনিটর ফর ফিভার এটা আমি করবোই, কারণ বাচ্চার জ্বর আসবেই, ডিপিটি পেয়েছে সে, কিন্তু আমি তখন যেহেতু সোয়েলিংটা আমার জানতে চেয়েছে, তাই জন্য আমি তাকে আইস প্যাকটা দেবো, ঠিক আছে? চলো নেক্সট কি, টার্গেট গ্রুপ ফর পালস পোলিও ইমিউনেশন। টার্গেট গ্রুপ ফর পালস পোলিও ইমিউনেশন, পালস পোলিও ইমিউনেশন কতদিন কোন টার্গেট গ্রুপকে দেওয়া হয়ে থাকে? আচ্ছা এই মাত্র পড়লাম যে আমার ক্যাচ আপ পিরিয়ড, এটাকে আমরা ক্যাচ আপ পিরিয়ড বলে থাকি। মানে পোলিও আমরা কতদিন দিতে পারি? 5 ইয়ার্স পর্যন্ত দিতে পারি। পালস পোলিও ইমিউনাইজেশন যখন চলছে সেটা হচ্ছে ইন্টেন্সিফাইড পালস পোলিও। এটা কি হয়ে থাকে এই পালস পোলিওতে? মানে যেই ধরো একটা বাচ্চা পোলিও খাচ্ছে, পোলিও ওপিভি খাচ্ছে, 0 ডোজ পাবে, 1 ডোজ পাবে, 2nd ডোজ পাবে, 3rd ডোজ পাবে, 4th বুস্টার ডোজ পাবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, জেনারেল স্কেডিউল। এর মধ্যে যেই টাইমে পালস পোলিও হবে প্রত্যেকটা বাচ্চাকে 2 ফোঁটা করে পোলিও খাওয়াতে হবে, এটা হচ্ছে পালস পোলিও। এটা হচ্ছে যে ইমিউনেশন স্কেডিউল, ন্যাশনাল ইমিউনেশন স্কেডিউলের বাইরে গিয়ে এক্সট্রা ডোজ খাওয়ানো, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পালস পোলিও, প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানো হয়ে থাকে এই পালস পোলিওতে। তো এই পালস পোলিওতে যেহেতু আমার 5 বছর পর্যন্ত আমি পোলিও খাওয়াতে পারবো, তাহলে আমি 0 to 5 ইয়ার্স এজ গ্রুপটাকে নেব, তাই তো? অতদিন পর্যন্ত আমি পালস পোলিও খাওয়াতে পারবো। 1 ইয়ার পর্যন্ত কেন নেব আমি? কারণ তারপরেও তো অনেক বাচ্চা রয়েছে যারা এখনো পর্যন্ত পোলিও খেয়ে চলছে। 0 to 3 ইয়ার্স না, কোনো যুক্তি নেই। 0 to 10 ইয়ার্স তো একদমই না, কারণ 5 বছরের পর আমরা পোলিও আর মানে ক্যাচ আপ পিরিয়ড হিসাবে ধরবো না। 0 to 5 ইয়ার্স, ওকে? তো এইটা হচ্ছে আমার ইমিউনাইজেশন নিয়ে একটা ছোট্ট করে সেশন। দেখো ইমিউনাইজেশন বলো বা যে কোনো টপিক এত ইজি তো শেষ করে ফেলা যায় না, কারণ এই চ্যাপ্টারটারই আরো হাজারখানেক এমসিকিউ বানানো যেতে পারে। বাট যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হলো সেরকমই কিছু এমসিকিউ আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম। আশা করছি আরো ভিডিও নিয়ে আসবো, এবং আরআরবি পরীক্ষা হওয়ার আগে বা নর্সেট হওয়ার আগে চেষ্টা করব কমিউনিটি হেলথ নার্সিং এর যে সমস্ত ভাইটাল টপিক গুলো রয়েছে সেগুলো কভার করার, ঠিক আছে? সো তোমরা জানিও আমাকে কমেন্ট সেকশনে কোথাও আর কোন কোন টপিক নিয়ে আসলে তোমাদের ভালো হয়, কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে সব থেকে ভালো হয় এই পরীক্ষার ঠিক আগের মোমেন্টটাতে। আর কেমন লাগলো আজকের ক্লাস সেটা সম্বন্ধেও ফিডব্যাক দিও, কারণ ফিডব্যাক ইজ মাস্ট ইন এনি কাইন্ড অফ কমিউনিকেশন প্রসেস। আমি তোমাদেরকে সামনে পাচ্ছি না যে আমি তোমাদের সাথে 1 to 1 কমিউনিকেট করব, তো আমার তোমাদের সাথে কমিউনিকেশনের মেন মানে ওয়েটাই হচ্ছে কমেন্ট সেকশন। তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে আজকে ক্লাসটা বা আজকে সেশনটা তোমাদের কেমন লাগলো। যদি খারাপ লেগে থাকে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করবে, তাহলে আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব যে আমাকে কোন জায়গায় স্ট্রং করতে হবে, তোমাদেরকে আরো যাতে বেশি নলেজেবল আমি করতে পারি, বা তোমাদের বেসিকটা আরো যেন আমি ক্লিয়ার করতে পারি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর যে কোশ্চেনগুলো আমি করলাম আমার ক্লাসের মাঝখানে, সেগুলোর অ্যান্সার কিন্তু আমি কমেন্ট সেকশনে চাই, ঠিক আছে? তো হাল ছেড়ো না বন্ধু, চালিয়ে যাও। আর এখন বাজছে কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের জন্য আমি কিরকম খাটছি জাস্ট তোমরা দেখো। এরপরেও যদি তোমরা না সাকসেসফুল হও তাহলে কিরকম খারাপটা লাগে, ঠিক আছে? দাঁড়াও, কটা বাজছে আমি এখন দেখাচ্ছি, জাস্ট ওয়েট। দেখা যাচ্ছে 1:30, 1:30 AM-টা কি দেখা যাচ্ছে? 28শে ফেব্রুয়ারি 1:30 AM, ওকে? তো এখন বাজছে আমার
আচ্ছা, এখান থেকেও দেখানো যাবে না, এম না পিএম। ওকে, 1:30, 1:31 বেজে গেছে, এখন 1:30 বাজছে, 1:30 বাজছে, এখন রাত 1:30। আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সিডিএর স্টুডিওতে। এরপরেও যদি তোমাদের থেকে আমি মানে কি বলবো, সেই রকমের ফিডব্যাকটা না পাই, আমি তো বারবার বলছি খারাপ ভালো দুটোই আমি কমেন্টে জানতে চাই। তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটাও আমাকে জানাবে, যে ম্যাডাম এটা আরো ইন ডিটেলসে পড়ালে আমাদের সুবিধা হয়, বা ম্যাডাম এই জিনিসটা একটু শর্টে পড়ালে ভালো হয়। তোমাদের যেটা মনে আসে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আজকে আমি ফার্স্ট ক্লাস নিলাম তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর। আমি সত্যি তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাই যে কিরকম ভাবে আমি ক্লাসটাকে নিয়ে গেলে তোমাদের সুবিধা হয়। আমি আমার তো প্ল্যান করে নিয়েছি কিভাবে তোমাদেরকে পড়াতে চলেছি, বাট তোমাদের ফিডব্যাকটাও আমার কাছে কিন্তু খুব জরুরি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পুরো সেশনটাকে ভালোভাবে দেখার জন্য। অ্যান্ড ইন অ্যাডভান্স অল দ্য বেস্ট সবাইকে, যারা যারা আরআরবি পরীক্ষা দিতে চলেছো, অ্যাজ ওয়েল অ্যাজ যারা যারা নর্সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকেও অল দ্য বেস্ট। আজ থেকে আমরা শুরু করছি একটা নতুন জার্নি। সো আমরা একসাথে থাকবো আর আমরা জিতবো, ঠিক আছে?